হ্যালো। হুম, আমরা তাহলে শুরু করি। মনে হয় না আর কেউ আসবে। জি ভাই। আচ্ছা, আজকে তো আপনারা মনে করে দিই টপিক হচ্ছে সি প্লাস প্লাস। আমার নাম হচ্ছে তাকি, 233 ব্যাচ। স্ক্রিন শেয়ার শোনা যাচ্ছে আর দেখা যাচ্ছে? বলেন। জি ভাই। আচ্ছা, তো আজকের টপিক হচ্ছে আপনাদের এগুলো। এগুলো হচ্ছে আমার নেক্সট ক্লাসের ডিবাগিং। এগুলো আজকে না, আজকে হচ্ছে ইন্ট্রো। তো ফার্স্টই বলি সি প্লাস প্লাস কেন শেখা লাগবে সিবি করার জন্য। একটাই কারণ, সেটা হচ্ছে কালচার। কারণ সিপি বেসিক্যালি সব রিসোর্সেস আর সব কন্টেস্ট সব কিছু সি প্লাস প্লাসে বেশি হয়। সেজন্য সি প্লাস প্লাস জানলে আর কি আপনার শিখতে সুবিধা। অন্যান্য ল্যাঙ্গুয়েজের রিসোর্স কম। আর আরেকটা বিষয় আছে যেটা আপনারা কয়েক ক্লাস পরে পড়বেন, টেমপ্লেট। তো টেমপ্লেটও সি প্লাস প্লাসের ইজিলি পাওয়া যায়। তো সেই জন্য কি আমরা সি রেকর্ড প্লাস প্লাস। করতেছো? হ্যাঁ, রেকর্ড করতেছি। ওকে ফাইন। আচ্ছা, তো তো ফার্স্ট টপিকে আসে, সেটা হচ্ছে বয়লার প্লেট। বয়লার প্লেটটা হচ্ছে একটা সিপি ফাইল মনে করেন যে লিখতে চাই। তো সিতে আমরা শিখছি যেমন ফার্স্টে আমরা লিখবো ইনক্লুড stdio, তারপর ইন্ট মেইন, তারপর রিটার্ন 0 দিলে হয়, না দিলে হয়। তো সি প্লাস প্লাসের বয়লার প্লেটটা হচ্ছে এরকম, এখানে আপনার সিপির জন্য লিখবেন বিট স্ল্যাশ std c++ .h ইউজিং নেম স্পেস std, আর তারপর যা করেন printf hello world। তো এই কোডটা রান করার জন্য হচ্ছে আপনারা তো কোড ব্লকস করেন বা বিএস কোডে যেভাবে করেন, নেম স্পেস বানান ভুল লিখছি। ওকে, আচ্ছা। তো এই হচ্ছে আপনাদের বয়লার প্লেট, এতটুকু আর কি মুখস্থ লিখতে হবে। এই বিট স্ল্যাশ std c++ করে কি হচ্ছে, আপনার সিপির জন্য যত ইম্পর্টেন্ট লাইব্রেরি আছে সবগুলো ইম্পোর্ট করে, যাতে আপনার একটা একটা করে ইম্পোর্ট করা না লাগে। তো মাঝখানে, ক্লাসের মাঝখানে যে কোনো সময় কোশ্চেন করলে কোনো অসুবিধা নেই, না বুঝলে কিছু। ওকে, তাহলে কি আমরা সিপি তে অল টাইম যে কোনো লাইব্রেরি ইউজ করতে পারবো? মানে এটাতে যা আছে ওইগুলোই লাগবে, এর বাইরে কোনো লাইব্রেরি লাগবে না। আর যেগুলো লাগবে ওগুলো খুবই অ্যাডভান্স, ওইগুলো আপনারা করতে করতে শিখে যাবেন। বাট নিয়ার ফিউচারে এটা বাদে আর কিছু লাগবে না, ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট হচ্ছে বেসিক সি প্লাস সি এর মতোই এখানে ভ্যারিয়েবল ইন্ট এ ইকুয়াল সামথিং, ধরেন 0, বি ইকুয়াল সামথিং, ফ্লোট, ডাবল। আর আর বেসিকলি এগুলোই হচ্ছে ভ্যারিয়েবল। স্ট্রিং আছে, বাট স্ট্রিং আপনারা আরেকটা ক্লাসে দেখবেন। আর সবাই তো মোটামুটি জানি যে এই ইন্টের সাইজ কত, কেউ বলতে পারবেন? 2 বাইটস। 2 বাইটস? 2 বাইটস বললেন? 2? সরি, 4 বাইটস। হ্যাঁ, 4 বাইটস। ইন্টিজারের সাইজ হচ্ছে 4 বাইটস। ইন্টিজারের সাইজ হচ্ছে 4 বাইটস, তো 32 বিটস। 32 বিটসে আপনি কত, 10⁹, অ্যারাউন্ড 10⁹ স্টোর করতে পারবেন। এখন আমাদের হচ্ছে বেশিরভাগ কোশ্চেনেই মাঝে মাঝে দেখবেন যোগ করতে বলে, যোগ করতে করতে 10⁹ ক্রস করতেই পারে, ঠিক আছে? যেটা আমরা পরে দেখবো যে সাইজ ওভারফ্লো করলে আরও বড় সাইজ ইউজ করতে হয়, হ্যান দেন। আচ্ছা, আপাতত বেসিকলি আমার ভ্যারিয়েবল এই কয়টাই, এগুলোই লাগে, ইন্ট, ফ্লোট, ডাবল। ইন্টের আরও বড় সাইজ লাগে, একটু পরে দেখবো এটা। এখন লুপস।
লুপস তো আপনার সিতে করছেন এক্স্যাক্টলি সেম 10 এই 10 আমাকে প্লাস প্লাস 15 জন কেন? আমার ক্লাস আস্তে আস্তে কেউই থাকবে না তখন। এক থেকে এই বেসিক এগুলা তাড়াতাড়ি চলে যাচ্ছে, এগুলা সিতে পারেন, এগুলা এক্স্যাক্টলি সেম, ডু ওয়াইল সেম। এখন আসি সি প্লাস প্লাসের স্পেসিফিক পার্টে। হচ্ছে এখানে আমরা সিতে ইনপুট আউটপুট কীভাবে নিতাম, স্ক্যানএফ দিয়ে ইনপুট নিতাম সাপোজ এন, তারপর স্ক্যানএফ ইন্টিজার নিব এন, এখন এন বার প্রিন্ট করবো 10 দিলে 9 প্রিন্ট করবে, 1 দিলে 0 প্রিন্ট করবে। কিন্তু আপনারা তো দেখছেনই যে এখানে এই যে % d লেখা লাগে, % d মানে আমি এখানে ইন্টিজার নিব, যদি আর একটু বড় সাইজের ইন্টিজার নিতাম আমার LD লেখা লাগতো। তো এটা একটু মানে ইজি টু ইউজ না, এক্সট্রা টাইপ করা লাগে। তো সি প্লাস প্লাসে আরও ইজিয়ার, সি প্লাস প্লাসে আমরা কী করতে পারি, ইন্ট এন আমরা লিখতে পারি সি ইন এন। তো আমার অটোমেটিকলি এখানে এটা যে কোনো টাইপ হতে পারে, ক্যারেক্টার হতে পারে, এমনকি স্ট্রিং হতে পারে, ফ্লোট, যাই দিই তাই ইনপুট নেবে। তবে আপনারা হচ্ছে সবসময় এই সিইন ইউজ করবেন, স্ক্যানএফের কথা আর মনে রাখতে হবে না সিবি করার সময়। ওকে, ঠিক আছে, এর কারণ হচ্ছে যে সিন মোস্ট অফ দ্য টাইম ফাস্টার দেন স্ক্যানএফ, ঠিক আছে, স্পেশালি ফর লার্জার ইনপুটস। কিন্তু সেটা ফাস্টার করার জন্য আরেকটা পার্ট আছে, হচ্ছে এটা ফাস্ট আইও করার জন্য আপনাকে এই স্নিপেটটা এটাও বয়লার পেটে অ্যাড করতে হবে। তো আমরা কী করবো, মেইন যখনই কোডটা শুরু হবে তখনই এই লাইনটা এক্সট্রা লিখবো, এই লাইনটা লিখলে হচ্ছে স্ক্যানএফ হচ্ছে ফাস্টার হবে। ঠিক আছে, বাট এখানে একটা ট্রেড অফ আছে, ট্রেড অফটা হচ্ছে যে এটা যদি ইউজ করেন তাহলে কোডের কোথাও স্ক্যানএফ বা প্রিন্টএফ ইউজ করা যাবে না। ঠিক আছে, অনলি সিন, আর হচ্ছে প্রিন্ট আউট করার জন্য হচ্ছে সি আউট। ওকে, আচ্ছা এটা কি করলো আমার হচ্ছে আচ্ছা, ইনপুট পাস নেওয়ার ক্ষেত্রে আমার কোডের ক্ষেত্রে মানে ই- মানে হচ্ছে এফেক্ট কি পেলো? ইফেক্ট কেন ফেললো, মনে করেন আপনার কোড প্রসেসের একটা কোশ্চেন দেখেন, মনে করেন এন এর সাইজ হয় হচ্ছে 10⁵, তো 10⁵ এলিমেন্ট নিতে কি টাইম লাগবে না? হ্যাঁ হ্যাঁ, সেটা তো হ্যাঁ, সেটা ফাস্টার করার জন্য। হবে। ঠিক আছে, কিন্তু আবারও বলি এই লাইন ইউজ করলে আবার স্ক্যানার প্রিন্টএফ ইউজ করতে পারবে না মাঝখানে। ঠিক আছে, তাহলে আনপ্রেডিক্টেবল আউটপুট আসবে। আরেকটা জিনিস হয়তো খেয়াল করছেন, এখানে হঠাৎ করে আমি এই দুইটা কীভাবে চেইন করলাম, কীভাবে মানে এটা আইয়ের ভিতরে ঢুকতেছে কীভাবে। বেসিক্যালি এটা ইভ্যালুয়েট হয়েছে এইভাবে, ফার্স্টে এরকম হয়, তারপর এই জিনিসটা শেষ হওয়ার পর এখানে আবার সি আউট হয়ে যায়। মানে এগুলো বেসিক্যালি আপনার জানা লাগবে এতটুকু যে চেইন করা যাবে চাইলে, আমি সিনও চেঞ্জ করতে পারি, ইন্ট আমি যে দুইটা সংখ্যা একসাথে নিতে পারি, এ তারপর বি। ঠিক আছে, মানে বুঝতে হচ্ছে স্ক্যানএফ হচ্ছে অনেক ইজি টু ইউজ। তো ফার্স্টেও বুঝলাম এতটুকু আপনার, তো বেসিক্যালি বয়লার পেট বেড়ে গেল, বয়লার পেট হচ্ছে এখন এতটুকু, এই পুরোটা হচ্ছে আপনাদের সিপি যে কোনো প্রবলেম সলিউশন এতটুকু থাকবে। এখন নিউ লাইন আর ইন্টেলের একটা ডিফারেন্স দেখাই, যে সি প্লাস প্লাসে নিউ লাইন এভাবে প্রিন্ট করা যায়, 10, তারপর এন্ডেল, তারপর 20, তারপর একটা এন্ডেল, তাহলে 10-এর পর একটা নিউ লাইন হবে, 20-এর পর একটা নিউ লাইন হবে। কিন্তু এন্ডেল হচ্ছে স্লোয়ার, এন্ডেলের জায়গায় যদি নিউ লাইন আমি ম্যানুয়ালি লিখি তাহলে এটা ফাস্টার। তো আবারও যেহেতু আমাদের বড় ইনপুট আউটপুট, তো সবসময় আমরা ফাস্টার অল্টারনেটিভটা ইউজ করবো, সবসময় আমরা এন্ডেলের জায়গায় ম্যানুয়ালি নিউ লাইন লিখবো। তো এইটা আমার মাঝে মধ্যে এই যে এখানে কিন্তু চারটা ক্যারেক্টার আমি নর্মালি লিখতে চাই না, সেটা কতক্ষণ পর ম্যাক্রো দেখাবো, ম্যাক্রো দিয়ে আমরা আর একটু ছোটো করে ফেলবো। আচ্ছা, তো এই পর্যন্ত কোনো কিছুকে আবার রিপিট করা লাগবে বা ডিটেলসে বুঝতে চান কেউ, নাকি এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার একটু। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার।
এখন বিটওয়াইজ অপারেশন দেখি। বিটওয়াইজ অপারেশন হচ্ছে একটা ইন্টিজার নাম্বার নেই, সাপোজ ইন্টিজার n ইকুয়ালস 20। তো 20 বাইনারিতে কত বলেন তো কেউ? আচ্ছা ছোটো ছোটো সংখ্যা দিই, 12 দিই, 12 বলেন। বারো বাইনারিতে করার জন্য কী করতাম আমরা? 8 4 2 1। তো এখানে 8 আর 4 নেওয়া লাগবে, তাই না? তাহলে 1 1 0 0। ঠিক আছে, তো সি প্লাস প্লাসে ডাইরেক্ট বাইনারিও লেখা যায়। বাইনারি লেখার জন্য 0 b প্রিফিক্স দেওয়া লাগে। এখন যদি দুইটা আউটপুট দিই, সরি এন্ডেল তো লিখবো না, দেখছেন 12 দুইটার। এখন বিটওয়াইজ কিছু অপারেশন করার জন্য দুইটা বাইনারি নেই, হচ্ছে 1 0 0 1। বিটওয়াইজ অপারেশন হচ্ছে আমরা লজিক গেট পড়ছি না, অ্যান্ড অর এক্স অর, এগুলো হচ্ছে এই প্রত্যেকটা বিটে বিটওয়াইজ করবে। মানে ইনিশিয়ালি 0 আর 1 সাপোজ অ্যান্ড করতে চাই, তাহলে এটা হচ্ছে সি দেই, এ অ্যান্ড বি। এটার মানে হচ্ছে 0 1 অ্যান্ড করবে, তারপর 0 0 অ্যান্ড করবে, তারপর 1 0 অ্যান্ড করবে, তারপর 1 1 অ্যান্ড করবে। ঠিক আছে, আউট সি। আর হচ্ছে আমি যদি ম্যানুয়ালি করি 0 বি কত আসার কথা অ্যান্সার? এটা অ্যান্ড করলে 1, এটা অ্যান্ড করলে 0 0 0, এমন কিছু আর কথা। দেখি দুইটা ভালো সেম কিনা। 8 8, ঠিক আছে। অ্যান্ড বুঝতে পারছি। অর হচ্ছে গিয়ে অর লিখে এভাবে, এটা হচ্ছে পাইপ। পাইপ হচ্ছে আপনার ব্যাকস্ল্যাশের শিফট ব্যাকস্ল্যাশ। আর এটা হচ্ছে অর, এটা রান দিই, একটু ভুল অর করলে আর কি এরকম হবে 1, এটা 0 থাকবে, এটা 1 হবে। মানে একটা 1 হলেই দুইটাই 1, মানে এর রেজাল্টে 1। ওকে, আমি হচ্ছে অ্যান্ডেডটা বুঝতে পারিনি, অ্যান্ডেডটা কি হবে? অ্যান্ডেরটা হচ্ছে অ্যান্ড মানে হচ্ছে দুইটাতেই 1 থাকতে হবে। তাহলে এই ঠিক। পজিশনে দুইটাতেই 1 আছে, হ্যাঁ, তার মানে এখানেও 1। ওকে, এই পজিশনে দেখেন দুইটাতে 1 নাই, এটাতে দুইটাতে 1 নাই, এটাতে দুইটাতে 1 নাই, তাই তিনটাই 0 হয়েছে। আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, আর এক্সর হচ্ছে যে কোনো একটাতে 1 থাকবে, দুইটাতে অ্যাট দ্য সেম টাইম 1 থাকতে পারবে না। তাহলে এটার অ্যান্সার বলেন কী হবে? এখানে হয়ে যাবে হচ্ছে 0, হ্যাঁ এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1। 1 রাইট। আচ্ছা, এই হচ্ছে বিটওয়াইজ অপারেশন। তো আচ্ছা, তাহলে একটা কোশ্চেন করি। একটা কোশ্চেন হচ্ছে, মনে করেন একটা নাম্বারের বাইনারি রিপ্রেজেন্টেশনে যদি নাম্বারটা অড হয়, তাহলে কোন বিটটা 1 থাকবে? শিওরলি গ্যারান্টিড যে যদি একটা সংখ্যা 1 অড হয়, তাহলে ওই বিটটা 1 থাকবে। অড ফার্স্টেরটা অবশ্যই থাকবে, হ্যাঁ, ফার্স্টেটা কেন থাকবে? কারণ হচ্ছে 1 ইজ অড। হ্যাঁ, 1 ইজ 1, ঠিক বলছেন। আর 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 কিন্তু কোনোটাই 1 না, কারণ এই যে আমরা 8 4 2 1, শুধুমাত্র 1ই কিন্তু অড এই পুরো সিরিজে। তাই একটা নাম্বারকে যদি অড হইতে হয়, তাহলে এই বিটটা সবসময় 1 থাকতে হবে। এটা কি বুঝতে পারছি সবাই? কেন? কারণ দেখেন এই সিরিজে কোনোটাই কিন্তু অড না, বাকি সবগুলো ইভেন। তো এতগুলো ইভেন সংখ্যা যোগ করে একটা ইভেন সংখ্যাই হবে। তো অড হওয়ার জন্য সবসময় ফার্স্ট বিটটা 1 থাকতে হবে। বুঝতে পারছি? জি। এখন তাহলে বলেন আপনারা নর্মালি কীভাবে চেক করতেন যে একটা নাম্বার অড নাকি ইভেন? আচ্ছা, এটা মডুলাস করতাম হ্যাঁ, 2 2 দিয়ে দিয়ে। মডুলাস করতাম 0। তো এখন কি মাথায় আসতেছে যে আরেকটা ওয়ে থাকতে পারে চেক করার? হ্যাঁ, আমি ফার্স্ট বিটটা চেক করতে পারি না, ফার্স্ট বিটটা 1 কিনা? জি। Yes. তো আমরা মাত্র অ্যান্ড করা শিখলাম। তাহলে ধরেন যে 12 নিলাম। এখন ইফ এন অ্যান্ড প্রথম বিটটা এরকম কিছু লিখলাম, এটা যদি ট্রু হয় তার মানে কি? এটা হচ্ছে তাহলে অড, কারণ হচ্ছে হ্যাঁ, তার মানে একটা odd। 0 একটা 1, রাইট? Yes. 12 না দিয়ে আমি যদি 0 0 একটা র্যান্ডম নাম্বার দিই, হ্যাঁ এটা হচ্ছে অড। এটা লাগবে না, অড। বাট এই বিটটা যদি 0 হয়, তাহলে আর অড দিবে না, এই যে আউটপুট নাথিং।
তো এটার কি একটা আচ্ছা, আমি ফান ট্রিক। যদি 12 থাকে তাহলে তো এটা হয়ে গেল হচ্ছে ইভেন, তাহলে হ্যাঁ এটা আমি কিভাবে করব? হ্যাঁ, ইভেন ইভেন হলে ওইটা তো পাসই করবে না। এলসে দিই এটা ইভেন। 11 তো ফার্স্ট ডিজিট তো হচ্ছে 1 না? এটা তো আমি 12 লিখছি, 11 লিখতে হলে এটা হবে হচ্ছে এরকম 8 আর 1, 8 আর 3, তাহলে এটা 1 এটা 1, হ্যাঁ এটা হচ্ছে 11। হ্যাঁ 11 তো ওকে, তাহলে তো এটা মানে প্রত্যেকটা কোডের জন্য চেঞ্জ করতে হবে। না, চেঞ্জ করতে হবে না তো, আমি বলতেছি যে সবসময় আপনাকে 1 দিয়ে এন্ড করতে হবে, এখানে যেই সংখ্যাই থাকুক আপনি যদি 1 দিয়ে এন্ড করেন, আর যদি এটা একটা ভ্যালিড মানে সরি একটা বিট অ্যাটলিস্ট 1 থাকে। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি আরেকটু ডিটেলসে বলি এটা, আমি আসলে করতেছি কি এখানে, একটা এন নেই, এন হচ্ছে সাপোজ 12, ঠিক আছে? তো এটা বাইনারিতে দেখতে হচ্ছে এরকম 1100। এখন আমি করতেছি কি শুধু ওয়ানের সাথে অ্যান্ড করতেছি, শুধু ওয়ানের সাথে অ্যান্ড করলে বাকি বিটগুলো কিন্তু অটোমেটিকলি জিরো, শুরুতে যত জিরো দিই কোনো ভ্যালু চেঞ্জ হয় না। তো শুধু প্রথম বিটটা কম্পেয়ার করবে, তাই না? বাকি সব তো অলরেডি জিরো, মানে এই সব জিরো হয়ে যাবে, এগুলো সব জিরো হয়ে যাবে রিগার্ডলেস বুঝতে অফ এখানে কী থাকে। শুধু লাস্ট বিটটাই হচ্ছে ম্যাটার করে, লাস্ট বিটটা ম্যাটার করে, লাস্ট বিটটা এখানে যদি 1 হয় তাহলে এখানে 1 হবে, এখানে 0 হয় এখানে 0 হবে। ওকে, বুঝতে পারছি। তাহলে হচ্ছে লাস্ট ডিজিটটার সাথে চেক হবে শুধু সবাই। লাস্ট ডিজিটটা টেস্ট করতেছে, হ্যাঁ শুধু লাস্ট ওকে, ডিজিট যদি 1 হয় তাহলে অড, আদারওয়াইজ ইভেন। এটা নেসেসারি কিছু না, এটা জাস্ট একটা ট্রিক দেখালাম। এটা নর্মালি তো মড করলেও কিছু ম্যাটার করে না, আমি মডই করতে পারতাম যদি যেটা বুঝতে সুবিধা হয়। কিন্তু এটা আপনারা হচ্ছে কেন বলতেছি, কারণ মানে সিপিতে যেটা অনেক ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের কোড পড়া। আপনি এটা কন্টেস্ট দিলেন, কন্টেস্ট দেওয়ার পর একটা পারলেন না, তারপর আরও কয়েকজন তো সলভ করছে, ওদের সলিউশন দেখতে হবে। তো দেখার সময় যদি এরকম এন এন অ্যান্ড 1 লেখে কিন্তু আপনি ওটা না বুঝেন যে কী করছে, তাহলে তো সমস্যা। আচ্ছা হুম, এখন আরেকটা পিটফল হচ্ছে ব্র্যাকেট, এসব এন্ড করা, এন্ড একটা অনেক ঝামেলার জিনিস। এন্ড হচ্ছে সবার সাপোজ একটা কোড লিখি, জাম্প ইকুয়ালস এন হচ্ছে আমার 12, এন 12 প্লাস এন এন 1, সরি এন হবে 2। এখন বলেন জাম্পের ভ্যালু কত? এটা হচ্ছে তাহলে হচ্ছে 6 হুম, এখানে 6 বুঝলাম, তারপর 6 হচ্ছে তাহলে ইভেন হয়েছে, এন্ড এ এন্ড 1। ওকে, 6 তো তাহলে ম্যাটার হচ্ছে করে না, 6 দুইটাই। তো ম্যাটার করে না, আপনার হ্যাঁ, এন এর সাথে কম্পেয়ার করেন, 6 তো চলে গেল। আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ। তাহলে লাস্ট হচ্ছে 2। আহ ওকে। হ্যাঁ 6 হচ্ছে 110, হুম। তাহলে 6 প্লাস কি হবে? এবার এন্ডে হচ্ছে দুইটাই তো ট্রু হতে হবে, তাই না? 1 হইতে হবে। হ্যাঁ দুইটাই 1 হতে হবে। তাহলে হচ্ছে 7 হবে। 7 হবে, এন এর ভ্যালু হচ্ছে 1100, এটা এন্ড করে কত হয়? ও, জি, ওকে। তাহলে এখানে 6 আসার কথা। 6 আসার কথা, জি। হ্যাঁ, 6 আসবে, 0 আসলো। কেন? 0 আসলো কেন? 0 আসলো হচ্ছে এই সমস্যায় আমি অনেকবার পড়ছি। কথা হচ্ছে অ্যান্ড এর প্রিসিডেন্স কম, মানে কম্পাইলার প্লাস আগে করে তারপরে অ্যান্ড করে, বুঝছো? গুণ গুণ আর যোগের মতো, গুণ আগে করে যোগ পরে করে, বুঝতে পারছি? হুম। তো আসলে এরকম হচ্ছে ঘটনা, আগে এটা করতেছে। তো 6 প্লাস এন কত? 6 প্লাস এন হচ্ছে আমার ইয়া 12। না 6 এন তো 12, তাহলে 6 প্লাস এন হচ্ছে 18। 18। 18 আর 1 অ্যান্ড করলে 0 হয়, ওই হ্যাঁ। অ্যান্সারটা দিছে, ঠিক আছে? তো আমার এসব থেকে সবসময় আমি করবো কি অ্যান্ড করলেই
আমি একটা দিব, ব্র্যাকেট দিব অলওয়েজ, এই ভুল যাতে না করি। তাইলে এখানে হচ্ছে আমার ঠিক মতো 6 দিবে। আচ্ছা, তো ব্র্যাকেটস বুঝলাম, এন্ড করলে সবসময় ব্র্যাকেট দিব। বেসিক্যালি যে কোনো বিটওয়াইজ অপারেশন আমরা ব্র্যাকেট দিব। আচ্ছা, এখন ইন্টিজারের সাইজ নিয়ে বলি। ইন্টিজারের সাইজ হচ্ছে হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আমাদের নর্মাল যেসব প্রবলেম আসে সবগুলা হচ্ছে 32 বিটে হয় না, আমার 64 বিট পর্যন্ত যাওয়া লাগে। তো 64 বিটের জন্য আমরা কি করতে পারি, এখানে আরেকটা বড় সাইজের আপনি সিতে পড়ছেন, লং লং হচ্ছে আমার 10^18 পর্যন্ত সাপোর্ট করে। ঠিক আছে, তো এর চেয়ে বেশি কোনো সময় প্রবলেমে লাগে না। হ্যাঁ, তো এরকম অনেক হয়েছে যে ফার্স্টে ইন্ট নিছিলাম, তারপর মাঝখানে একটা অনেক বড় সামিক কলস করছি, করতে করতে 10^5টা এলিমেন্ট যোগ করার পর ওভারফ্লো হয়েছে। কিন্তু ওভারফ্লো হইলে তো আমি তো ছোট ছোট টেস্ট কেসে বুঝি নেই, তারপরে দেখছি রং অ্যান্সার টেস্ট কেস 14-15 সামথিং। ঠিক আছে, তো এই ভুল যাতে আর ভবিষ্যতে না হয়, তো আমি সবসময় ইন্ট ইউজ করাই বন্ধ করে দিছি। ইন্টের বদলে সবসময় এখানে যাই নেই, লংয়ে নেই। ঠিক আছে, যাই নেই, লংয়ে নেই। এখন লং লিখতে একটু কষ্ট হয় দেখে আমরা আরেকটা জিনিস দেখি, হচ্ছে ম্যাক্রোস। ম্যাক্রো হচ্ছে মনে করেন আমরা টেক্সট এডিটরে ফাইন্ডে রিপ্লেস করি না, যে সাপোজ আমি একটা নাম ভুল লিখছি, একজনের নাম ভুল লিখছি, তো ওই নামটা সার্চ করি আর রিপ্লেস করি অন্যজনের নাম দিয়ে। করছেন আপনার আগে? হ্যাঁ, হ্যাঁ, করছেনই তো। তো সেম সি তো এরকম করা যায়, একটা ম্যাক্রো ডিফাইন করলে, ডিফাইন মনে করেন বিগ ইন্ট, সাপোজ বিগ ইন্ট নামে একটা কিছু লিখলাম, এটা হচ্ছে লং, এটা হচ্ছে রিপ্লেসড উইথ লং। তো হবে কি, আপনি যদি এখানে বিগ ইন্ট লেখেন তাহলে ইনাফ, আর লেখা লাগবে না। এখন আমি বিগ ইন্ট কেন লিখবো, আর ছোটো কিছু লিখি, এটা লিখি। ঠিক আছে, এভাবে আর কি আপনারা হচ্ছে কোড ছোটো করে ফেলতে পারবেন। তা আস্তে আস্তে যখন কোড করবেন, আস্তে আস্তে ম্যাক্রো ইউজ করা বাড়াইতে হবে। ঠিক আছে, না বাড়াইলে সমস্যা নাই, বাট বাড়াইলে আপনার অনেক কম টাইপ করা লাগবে। যেমন একটা আমি ম্যাক্রোতে যখন এসে বললাম, এই পুরা বড় একটা জিনিস, এটা তো আপনারা কয়বার লিখতে হবে, পুরো কোডে অনেকবারই লিখতে হবে। ঠিক আছে, এই পুরো জিনিসটা যদি আমরা একটা ম্যাক্রোতে কনভার্ট করতে পারতাম, যদি এরকম কিছু লেখা দিত, তাই না, তাহলে আরও অনেক ফাস্টার হইতো বিষয়টা। এইটাও চাইলে করা যায়। ডিফাইন ফর আই, এটা হচ্ছে কততে স্টার্ট করবে আর কততে এন্ড করবে, তারপরে আপনার যেটা লেখার কথা ওইটাই লিখবেন। স্টার্ট আই লেস দ্যান এন্ড আই প্লাস প্লাস। ঠিক আছে, এখন আমরা টেস্ট করি এটা কাজ করে নাকি। বেশি ফাস্ট গেলে বললেন, অনেক তাড়াতাড়ি যাচ্ছে মনে হচ্ছে, 10। ঠিক আছে, এটা কাজ করছে। এখন ম্যাক্রোতে একটা পিটফল আছে। ম্যাক্রোতে পিটফলটা হচ্ছে যে এখানে ব্র্যাকেট ইউজ করবেন। ঠিক আছে, এটা নেসেসারি, তাহলে আপনার ভবিষ্যতে অনেক ভুল কম হবে। ঠিক আছে, এটা আবার তো মনে রাখেন জাস্ট। এগুলো আপনাদের টেমপ্লেট আরও দেখাবে আশা করি, টেমপ্লেট ক্লাসে, যে আসলে আমার কী কী বয়লার প্লেট আস্তে আস্তে বাড়ানো আর কি, কিছু কোয়ালিটি অফ লাইফ বাড়ানোর জন্য কিছু ফাংশন আছে। আচ্ছা, এখন ইন্ট লিটারাল দেখানো হয়নি। ইন্ট লিটারাল হচ্ছে যে বিট ওয়াইজ অপারেশনের সময় একটা জিনিস দেখাইনি আমি, এটা হচ্ছে ধরেন n ইকুয়ালস 0 b, একটা বাইনারি সংখ্যা নেই। হ্যাঁ, এটার মানে জানেন কেউ, এই যে এই অপারেটরটার? তাহলে জানি না। আচ্ছা, এটার কাজ হচ্ছে লেফট শিফট করা বাইনারিতে। বাইনারিতে লেফট শিফট মানে হচ্ছে যে এই পুরা বাইনারি সংখ্যাটাকে মানে এক স্টেপ বাম দিকে নিয়ে যাবে। ঠিক আছে, এটা এক স্টেপ বাম দিকে দেওয়া মানে হচ্ছে 0 1 0 0, মানে লাস্ট একটা এক্সট্রা 0 এসে পড়বে, আর বাকি সব বাম দিকে চলে যাবে। বুঝতে পারছি? এখন যদি এখানে একটা 1 থাকতো, তাহলে এই 1টা এদিকে থাকতো। ঠিক আছে, এখন এটা ম্যাক্সিমাম কত লেফট শিফট করতে পারবেন বলেন তো? এখানে যতগুলো ডিজিট থাকবে ততগুলো হ্যাঁ, something কিন্তু এরকম। একটা ইন্টিজারে কত ডিজিট থাকে ম্যাক্স বাইনারিতে? এটা ভুলে গেছি something। 32, তাই না? Okay, বলছিলাম তো সাইজ okay. 32 বিটস। হ্যাঁ 32 বিটস, রাইট। হ্যাঁ,
তাইলে 32 বিটস পরে হ্যাঁ আমি যদি যত এদিকে ঠেলা দিই হয়তো 0 হয়ে যাবে পুরোটাই, হ্যাঁ ঠিক আছে? তো আমি ম্যাক্সিমাম 32 বিটস করতে পারবো, ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে লং এ তো লিমিট নাই, লং এ তো 64টা, তাই না? হুম লং এ তো আমি 32টার বেশি লেফট শিফট করতেই পারি, ঠিক আছে? এখন আমি 32টা করলাম, মনে করেন বসে 32টা না আমি 50টাই করলাম, তাহলে তো আমার কোনো ইস্যু হওয়ার কথা না। যদি কম্পাইল করি, কম্পাইলার, আচ্ছা আমি এনএল লিখছি, এনএল তো লেখা যাবে না। আচ্ছা যেহেতু ম্যাক্রো দেখে ফেলছেন, আমি একটা ম্যাক্রো বানাই এখানে, ডিফাইন এনএল, এনএল মানে হচ্ছে এন, তাইলে আমার পুরোটাও লেখা লাগবে না। এখানে এনএল, হ্যাঁ এবার কম্পাইল করি। এই যে ওয়ার্নিং দিল যে লেফট শিফট করা যাবে না 50টা, এটা কেন বললো? কারণ আমি তো লং নিয়েছিলাম। সমস্যা হচ্ছে যে সিতেও সি প্লাস প্লাসেও সব, এই যে আপনি একটা জায়গায় যে 10 লিখলেন বা 100 লিখলাম, এই সবগুলোই না 32 বিট কাউন্ট হয়। মানে যদি 32 বিট কাউন্টের কারণ হচ্ছে এটা 32 বিটের জায়গা হয়, এই জন্য ওইটারে 32 বিটই কাউন্ট করে। এখন আমি জোর করে চাচ্ছি হচ্ছে এই সংখ্যাটাকে যাতে 64 বিট কাউন্ট করতে বা লং কাউন্ট করতে, তো এটার পাশে এল লেখা লাগে। আই হোপ এটা কাজ করে। হ্যাঁ যে একটা সিস্টেমে তো মিলি সবকিছুই মিলিয়ে একটা বাইটসই থাকে সেম, এর জন্য একটা সিস্টেমে কি হয়? একটা সিস্টেমে তো সবকিছু মানে একই বাইটেরই থাকবে, স্টোরেজ সেমই থাকবে। হ্যাঁ ওটাও আসলে সিপিইউর উপর ডিপেন্ড করে না, কথা হচ্ছে আপনার মানে আমার ল্যাঙ্গুয়েজ কি দিতেছে নাকি, ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে কিনা। ল্যাঙ্গুয়েজ তো আমাকে 32 বিট দিতেছে, তাই না? 32 বিট ইন্টিজার, এমন তো না যে সিপিইউ হ্যাঁ হ্যাঁ 64 বিট সাপোর্ট করে দেখে আমার সবসময় 64 বিট ইউজ করা লাগবে। রাইট। হ্যাঁ, তো আমি হচ্ছে এই জিনিসটা আমার খেয়াল রাখতে হবে যে এই লিটারালগুলো যাতে আমি এল অ্যাপেন্ড করি, এল লাগাই। এই ভুল অনেক সময় হয়, যেমন এই যে 50 করতে গেলাম, 50 আমার দিল না, অ্যান্সার কিন্তু 0 দিছে, ঠিক আছে? এগুলা কিন্তু হইতে পারে যে আপনার লোকালি রান করছেন, ঠিক অ্যান্সার দিছে, এবার সাবমিট করার পর রং অ্যান্সার অন টেস্ট কেস সামথিং। তো আমরা সবসময় ট্রাই করবো লিটারালগুলো যাতে লংয়ে দিতে, মানে আমি যাই লিখি, আমি যদি 0 লিখি 0 এল দিয়ে দিব, জাস্ট টু বি সেফ, সব কিছু এল দিয়ে দিব, ঠিক আছে? এমনকি আমি তো আরও হার্ডকোর কাজ করি, আমি এটাতে ইন্ট্রি লং বানিয়ে দিই, যাতে ইন্ট লিখলেই যাতে আমার মাথা ঘামানো না লাগে, অলওয়েজ ইন্ট মানে লং। এখন এটা কম্পাইল হবে না, কম্পাইল হয়নি। কী সমস্যা? সমস্যা হচ্ছে যে এই যে এখানে যে ইন্টটা আছে না, এটারও লং লিখে দিছে, এটা হচ্ছে এটা ভ্যালিড না সিতে, এটা সবসময় ইন্ট হওয়া লাগবে, বুঝতে পারছি? এটা একটা 32 বিট হওয়া লাগবে, এটা লং হওয়া যাবে না। তো কী করা যায় হচ্ছে একটা হ্যাক হচ্ছে, এখানে লেখা হচ্ছে সাইন্ড আর ইন্ট একই জিনিস, ঠিক আছে? এখন কম্পাইল হয়েছে। আচ্ছা আস্তে আস্তে বুঝলাম, বেশি ফাস্ট হলে আপনার রেকর্ডিং আছে, রেকর্ডিং দেখে নেবার। এখন একটা আনসাইন্ড র্যাপিং বলি, তো ইন্টিজার তো সাইন্ড, নেগেটিভ নাম্বার অ্যালাউড, ঠিক আছে? কিন্তু আনসাইন্ড ইন্টু পসিবল। আনসাইন্ড যদি নেগেটিভ 10 লিখি, দেখি কত আসে। দেখছেন নেগেটিভ সংখ্যা অ্যালাউড না আনসাইন্ডে। এখন আনসাইন্ড কাজ করে কীভাবে? আনসাইন্ড কাজ করে হচ্ছে, ধরেন যে আমার রেজিস্টারের সাইজ হচ্ছে 4 বিট, ঠিক আছে? আমি 4 বিটের বেশি রাখতে পারি না, ঠিক আছে? 4 বিটের বেশি রাখতে পারি না, তাহলে আমার হাইয়েস্ট লিমিট কত? এত, এর চেয়ে বড় সংখ্যা কি আমি স্টোর করতে পারবো? নো, পারবো না। তো এটার সাথে 1 যোগ করলে কী হবে? নিবে না আর কি সিস্টেম, ইনপুটই নেবে না। ধরেন যে নিল, এখন আপনি যে খাতায় যোগ করেন না, ওই যোগটা করেন এখানে, দেখেন কত আসে। এখানে কত আসে? 0। হুম, তারপরে এই 1টা ক্যারি হয়, আবার 0 জি, okay. 0 0, এই 1টা ক্যারি হয়ে আবার রাখার জায়গা নেই, তা আবার 0 হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন এই পুরা আনসাইন ইন্টিজারের যে নাম্বার লাইনটা, এই নাম্বার লাইনটা সার্কুলার, মানে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালুর পর আবার 0 ফেরত আসে। ওকে, বুঝতে পারছি? বুঝতে পারছি। এরপর কি সংখ্যা? 1 0, ডট 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 ডট, তারপর এই যে আবার 0তে ব্যাক আসে। এখন হ্যাঁ বলেন।
তোমার এই টপিকটা শেষ হওয়ার পর আমাকে একটু স্কোপ দিও তো। আচ্ছা ঠিক আছে, অবশ্যই। আপনার ইয়ার নাম শুনছেন যে ক্লড মিথস? কেউ ক্লড মিথসের নাম শুনেন না? রিসেন্টলি নিউজ আসলো। ক্লড মি ফার্স্ট হচ্ছে যেটা কোড করে দেয় আর কি মিথস এআই মিথস না, মানে ওটা তো হচ্ছে ওপাস। মিথস হচ্ছে আচ্ছা যে আপনার সবচেয়ে এই মানে লাস্ট ট্রেন্ড মডেল আর কি। তো এই মডেলটা হচ্ছে যে সাইবার সিকিউরিটি যত ভালনারেবিলিটিস আছে সবগুলা অনেক মানে খুবই কি বলবো, খুবই এনশিয়েন্ট Threat. এনশিয়েন্ট বাগ, খুবই এনশিয়েন্ট বাগ বের করে ফেলতেছে। ঠিক আছে, তো একটা যেহেতু ওভারফ্লো, এই যে দেখলেন এই র্যাপিংয়ের যে ইস্যুটা, এই র্যাপিংয়ের কনটেক্সটে একটা নিউজ বলি। নিউজটা হচ্ছে যে তো মিথস ট্রেন করার পর মিথসরে আপনার ওপেন বিএসডি নাম শুনছেন কেউ? ওপেন বিএসডি, জি হ্যাঁ ওপেন বিএসডি হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। আর আরেকটা জিনিসের নাম শুনছেন কিনা, টিসিপির নাম শোনার কথা, যারা টরেন্ট ইউজ করেন, টিসিপি। হ্যাঁ আচ্ছা, টিসিপি হচ্ছে বেসিক্যালি একটা প্রোটোকল। টিসিপি কী করে, আপনার যে আমরা যে ইন্টারনেট ইউজ করি, ইন্টারনেটে আমার পিসি থেকে আপনার পিসিতে যে প্যাকেটগুলো যাচ্ছে এই প্যাকেটগুলো ট্রান্সমিট করে। ঠিক আছে, তো ওপেন বিএসজির টিসিপির যে ইমপ্লিমেন্টেশন, ওই ইমপ্লিমেন্টেশনে একটা বাগ খুঁজে পেয়েছে মিথস। তো এই বাগটা ছিল এক্স্যাক্টলি এই সমস্যাটা, যেখানে এই যে আনসাইন্ড ইন্টিজার যে র্যাপ করে, আনসাইন্ড ইন্টিজার যে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালুর পর আবার জিরোতে ফেরত আসে, এই বিহেভিয়ারটা টিসিপি ইউজ করতো। ঠিক আছে, টিসিপি ইউজ করতো, বাট একটা এজ কেস ছিল, যেই এজ কেসটা ওই ওপেন বিএসজিতে চেক করা হয় নাই। ঠিক আছে, তো মিথস ওইটা বের করে ফেলছে, যেটা 27 বছর ধরে এখন পর্যন্ত এক্সিস্ট করতে যে বাগটা। ঠিক আছে, এমনি জাস্ট একটা সাইড টপিক হিসেবে ট্যানজেন্ট বললাম। আচ্ছা, এখন আছে স্বরূপ ভাই বলেন আপনি তাহলে কি কি বলছেন। এটা কি মেনলি মাইনাসের দিকে যাইতেই দিবে না না, মাইনাস দিকে যাইতে দিবে না, মাইনাসে যাইতে দিবে না। আচ্ছা, স্বরূপ ভাই বলেন। আচ্ছা, আমি যেটার জন্য বলতে চাচ্ছিলাম আর যেটা বলবো সেটা হচ্ছে যে আই থিঙ্ক এখানে 20 জনের মতো আছে টোটাল, আমরা দুইজন সহ মানে হচ্ছে 18 জন আছে। তো 18 জনের মধ্যে আমি এখন যেটা করব, সবাইকে জিজ্ঞেস করবো যে কোন গ্রুপ থেকে, আর হচ্ছে আপনাদের যে টাস্কটা দেওয়া হয়েছে ওইটার আপডেটটা দেখাইতে হবে বেসিক্যালি। সেটা আপনারা চাইলে স্ক্রিনশট দিতে পারেন, চাইলে স্ক্রিন শেয়ার করতে পারেন। স্ক্রিনশট দেওয়াটা আই থিঙ্ক খুব ইজি হবে। জাস্ট একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট আই থিঙ্ক করা যাবে কি যাবে না আই ডোন্ট নো, হোয়াটএভার, আপনারা স্ক্রিন শেয়ার দিয়েও দেখাইতে পারেন। তো আমি এখানে যারা আছেন তাদেরকে সবাইকে বলবো যে কাইন্ডলি স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদের জাস্ট ওই স্ক্রিনটা দেখাবেন যে কয়টা প্রবলেম সলভ করছেন, আপনাদের নামটা বলবেন আর হচ্ছে কোন গ্রুপ থেকে ওইটা বলবেন। আমি এখানে ফার্স্ট থেকে যদি শুরু করি, আব্দুল হাসিব, আপনি কি আছেন? আব্দুল হাসিব, আচ্ছা তাহলে আপনি কাইন্ডলি আপনার ইয়েটা বলেন যে কোন গ্রুপ থেকে। আপনার 4টা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, আপনার গ্রুপ নেমটা বলেন। স্ট্রিং, ওকে। কাইন্ডলি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবেন যে আপনি আসলে কয়টা প্রবলেম সলভ করছেন। একটু ফাস্ট করবেন। একটু টাইম দিলে দেখাতে পারতাম, মানে আপনি কি আগে সলভ করেন নাই? বাস। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি স্ক্রিনশটটা নেন, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এখনই ওই স্ক্রিনশটটা দিয়ে দেন। বেসিক্যালি একটা স্ক্রিনশট নেন, আর যদি স্ক্রিনশট না নিতে পারেন আপনি ফোন দিয়ে একটা ছবি তোলেন, ছবি তুলে ওইটা হচ্ছে গ্রুপে দিয়ে দেন। আমি আপনারটা পেন্ডিং এ রাখলাম,
দেন হচ্ছে আবিদ হাসান ভাই আছেন? আবিদ হাসান, আপনার কথা শোনা যাচ্ছে না। মেবি মাইক অন করছেন বাট কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। জি আপনার গ্রুপটা? ভাই আমার গ্রুপটা ডাবল। আচ্ছা ডাবল। আপনার ডাবল করছেন? জি না ভাই, আপনি কি স্ক্রিনশট দিবেন নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবিটা দিবেন? ভাই টাস্ক করা হয়নি। করা হয়নি মানে জিরো, ওকে। আচ্ছা তারপরে হচ্ছে আবিদুর রহমান আছেন? জি স্যার। সানহা ভাইয়া, আমি আপনাদের বড় ভাই। আচ্ছা হোয়াট এভার, আপনি কোন গ্রুপে আছেন? গ্রুপের নামটা হোয়াটসঅ্যাপ স্ট্রিং, ওকে। আপনার কয়টা প্রবলেম সলভ করছেন বেসিক্যালি ওই যে ডেটা টাইপ যে প্রবলেম সেটটা ছিল এখান থেকে? আপনি কি স্ক্রিন শেয়ার দিবেন নাকি হোয়াটসঅ্যাপে পাঠাবেন? করি নাই এখনো, ওকে জিরো। দেন হচ্ছে আহমেদ রায়েদ। জি শোনা যাচ্ছে আমাকে? জি জি হ্যাঁ, আপনার গ্রুপটা? আমি হলাম গ্রুপ স্ট্রিং এ ছিলাম। ওকে স্ট্রিং। আচ্ছা প্রবলেম কয়টা সলভ করছেন? আমার মোটামুটি সবই হয়েছে, জাস্ট এখানে চারটা আমি স্ক্রিনশট দিচ্ছি wait। ওকে আমার হচ্ছে চারটা মানে প্রবলেমে হয়েছিল, ওটা নিয়ে আমি মেন্টরের সাথে কথা বলবো আজকে বা কালকে। নিজে করেছেন? হ্যাঁ হ্যাঁ নিজে করেছি, বাট হয়নি, মানে কোনো টেস্ট রানে ভুল হয়েছে আর কি। আচ্ছা, নতুন কিছু শিখতে পারছেন মানে এখান থেকে অ্যাটলিস্ট একটা জিনিস? আম, নতুন জিনিস বলতে লাস্টে একটা প্রবলেমে, যদিও এটা আমার হয় নাই, বাট এই হার্ড কম্পে যেমন লং লং করলে অনেক সময় এটা ওভারফ্লো হয়ে যাচ্ছে, কারণ ওভারফ্লো প্রবলেমটা নিয়ে একটা সমস্যা হচ্ছে আর কি, যে ওভারফ্লো করলে ওটাকে কেমন ওভারকাম করবো। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ইউর ডেডিকেশন। অনেকগুলো সলভ করছেন। আচ্ছা থ্যাংক ইউ, আপনি অফ করতে পারেন। তারপর হচ্ছে আতিয়া ফারা, আপনি আছেন? জি ভাইয়া। আচ্ছা আপনার গ্রুপটা? ইন্টিজার। ওকে ইন্টিজার। আপনি সলভ করছেন প্রবলেম? জি ভাইয়া। স্ক্রিন শেয়ার দিতে পারবেন? জি। ওকে ফাইন। আপনার সবগুলাই করা হয়েছে তাই না? জি ভাইয়া। আচ্ছা ফাইন, খুব ভালো লাগলো দেখে যে সবগুলাই করেছেন। নতুন কিছু শিখেছেন এখান থেকে নাকি? এই লাস্টের তিনটা একটু নতুন কনসেপ্ট শিখেছি, লাস্টের তিনটা সলভ করতে। ওকে ওকে ফাইন, থ্যাংক ইউ। ওকে। তারপরে হচ্ছে হারিয়ানিকা অশ্রু, রাইট? জি ভাইয়া, ওকে, আপনি কোন গ্রুপ থেকে? আমি হচ্ছি ইন্টিজার গ্রুপ থেকে। কয়টা সলভ করেছেন? I guess I've done like 16, 16টার মতো হয়েছে মনে হয় আমার। আচ্ছা স্ক্রিন শেয়ার দিতে পারবেন? Yeah.
ওকে, দেখা যাচ্ছে আই গেস। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, ক্লোজ টু 60। আচ্ছা, ট্রাই করছেন অনেকগুলা, নিচে যেগুলো আছে সেগুলো ট্রাই করবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। তারপর হচ্ছে ইসরাত জাহান সুকন্যা, রাইট? আচ্ছা, কোন গ্রুপ থেকে? ডাবল। ওকে, কয়টা সলভ করেছেন? 20। স্ক্রিন শেয়ার দিতে পারবেন? ওকে, ওকে, আমি চেক করব। মিটার, থ্যাংক ইউ। তারপর হচ্ছে মিথিলা ফারজানা, আছেন? জি ভাইয়া। আচ্ছা, কোন গ্রুপ থেকে? ডাবল। ডাবল। ওকে, সলভ করেছেন প্রবলেম? জি ভাইয়া 18টার মতো করেছি। আচ্ছা ভাইয়া আমি কি হোয়াটসঅ্যাপে দিতে পারবো? আমার ল্যাপটপে আসলে চার্জ নেই, এজন্য আমি মোবাইল দিয়ে জয়েন করেছি আসলে। একটা স্ক্রিনশট নেবেন, না হয় ছবি উঠাবেন, উঠায় এখনই দিবেন, মানে আমি যাতে এই আপনাদের এটা নেওয়ার পরেই যাতে দেখতে পাই। ঠিক আছে? আচ্ছা ভাই আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। ওকে, গ্রুপের মধ্যে দেন, আমাকে পার্সোনালি দিতে হবে না, গ্রুপের মধ্যে দিলেই হবে। পার্সোনালি আমাকে কেউ পাঠাবেন না, গ্রুপের মধ্যে দিয়ে দেন। আচ্ছা, তারপর হচ্ছে নাফিস ফাহমিদা গালিবা। জি ভাইয়া। ভাইয়া আমি ফ্লোট গ্রুপ থেকে। আমার প্রবলেম সলভ করা হয়েছে 3টার মতো, বেশি করা হয়নি। আমি অ্যাকচুয়ালি প্রবলেম ফেস করতেছিলাম, আমাকে দেখাচ্ছিল কম্পাইলিং হচ্ছে না। সো পরে মেন্টরের সাথে কথা বলার পরে হচ্ছে সিটির কারণে পিছায় গেছে জিনিসটা। হ্যালো। হ্যালো স্বরূপ ভাই। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ আছেন। মিউট হয়ে গেছে নাকি? আচ্ছা, আমি কতটুকু বলছি মিউট হয়ে গেছে somehow। আচ্ছা, যেটা বলছিলাম যে গ্রুপটা করে দেওয়া হয়েছে যাতে আপনারা ইমিডিয়েটলি স্টার্ট হয়ে না যান। সো আই হোপ যে আপনি মেন্টর থেকে আপনার প্রবলেমটা সলভ করে নেবেন। আপনি সলভ করছেন 3টা, ওকে ফাইন, থ্যাংক ইউ এগেইন। পাবেন শিকদার, আছেন? জি ভাইয়া। আহ, কোন গ্রুপ থেকে? ডাবল। ডাবল। হ্যাঁ, প্রবলেম করেছি, সেট করেছি 20টা, আমি স্ক্রিনশট দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ভাইয়া আচ্ছা, কিছু নতুন শিখেছেন এখান থেকে? না, বেসিক্যালি এই ধরনের প্রবলেম আগেও করা হয়েছে, সো ওকে, সামনে যদি দিতে পারি তো প্রবলেম, না তেমন সমস্যা নাই। কোনো প্রবলেম দেখছি না। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, টাস্ক এর পরেও যেগুলো থাকবে এগুলো করতে থাকবে। আই থিঙ্ক ইনশাল্লাহ। আজকে না শিখলেও পরে আরো শিখতে পারবেন, যেহেতু এটা অনেক ইজি ছিল আসলে। যারা অলরেডি জি। ঠিক জানে তার জন্য এটা আসলে খুবই ইজি। মানে 1 ঘন্টায় বসে আই থিঙ্ক 5-10টা ইজিলি করে ফেলা যায় শুরুগুলা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে রাইহান আহমেদ শুভ, আছেন? ওকে, গ্রুপটা স্ট্রিং। প্রবলেম কয়টা সলভ করছেন? 8টা করেছি। স্ক্রিন শেয়ারটা দিবেন কাইন্ডলি যদি পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্সেস দিচ্ছি, ওকে ফাইন। দেন হচ্ছে সাইকা নুসরাত, রাইট?
স্পেলিং ভুল হলে বলবেন। ওকে, কোন গ্রুপ থেকে? ডাবল। কয়টা প্রবলেম সলভ করেছেন? আপনি কি শুনতে পাচ্ছেন কয়টা প্রবলেম সলভ করেছেন? না করলে সমস্যা নাই, বাট আনফরচুনেটলি ওকে, ফাইন, থ্যাংক ইউ। সামির ইয়াসার আছেন? মাইক অন করেছেন, আই থিঙ্ক শোনা যাচ্ছে না। সামির ইয়াসার শোনা যাচ্ছে না, আপনি কাইন্ডলি চ্যাটে বলতে পারেন। ওকে, কোন গ্রুপ থেকে? ইন্টিজার। কয়টা প্রবলেম সলভ করেছেন? পুরোটা স্ক্রিন শেয়ার দিতে পারবেন? স্ক্রিন শেয়ার না হয় আপনি চাইলে ছবি উঠে পাঠাইতে পারেন গ্রুপে এখনই, আমি দেখে নিব আর কি, যদি কোনো প্রবলেম থাকে। প্রেজেন্টিং, ওকে ওকে, ফাইন, গুড টু সি, ওকে, থ্যাংক ইউ। শৈশব জামান, রাইট? জি ভাইয়া। আচ্ছা, আপনি কোন গ্রুপ থেকে? আমি ইন্টিজার ভাইয়া। ইন্টিজার। প্রবলেম কাউন্ট করা হয়নি ভাইয়া। 0, ওকে। সৃজন সাহা, থ্যাংক ইউ। জি ভাই, আমি ইন্টিজার থেকে আমি 9টা প্রেস করেছি, 8টা প্রবলেম সলভ করেছি। আমি স্ক্রিনশটটা গ্রুপে দিচ্ছি। ওকে, ইন্টিজার। ঠিক আছে। জাকারিয়া হোসেন জিশান আছেন? জি ভাইয়া, ওকে। গ্রুপটা ডাবল। আপনার প্রবলেম কাউন্ট কয়টা সলভ করেছেন? ওকে, 0। আচ্ছা, আমার এখানে মোটামুটি শেষ। আর কেউ কি বাকি আছেন যাদের সামহাও আমি মিস করে গেছি? ওকে, আই থিংক নাই। সো আপনাদের অ্যাটেন্ডেন্সটাও আসলো, আপনাদের প্রবলেম কাউন্টটাও আসলো। যারা করেননি আর কি, তারা তো অলরেডি আমাদের রুলস দেখছেন যে কন্টিনিউয়াস 2 উইক যদি না করেন, এরপরে কিন্তু আপনাদের একটা লং গ্যাপ আছে, মানে আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে 23 তারিখ। আমরা মিডের আগে কোনো ক্লাস নেব না। সো আই হোপ সো যে আপনারা এই যে লং টাইমটা পাবেন, আপনাদের যদি মিড আছে, মিডের পরে আবার একটা গ্যাপ পাবেন, টাস্কটা করে ফেলবেন। কারণ কন্টিনিউয়াসলি যদি 2টা টাস্ক আপনারা না করেন, আপনাদের হয়তোবা গ্রুপ থেকে বের করে দেওয়া হইতে পারে। আচ্ছা, ঠিক আছে, ক্লাস কন্টিনিউ করেন। আচ্ছা,
ফ্লোটিং পয়েন্ট, আচ্ছা ফ্লোটিং পয়েন্ট হচ্ছে জানেনই তো, ডেসিমাল স্টোর করে। এবার আমাদের হচ্ছে সিপিইউতে বা সরি আমাদের কম্পিউটার তো র্যাম তো ফাইনাইট, তাই না? ইনফিনিট র্যাম তো আমাদের নাই। তো কেউ তো বলেন তো পাইয়ে কয়টা ডিজিট আছে? পাইয়ে 3 পয়েন্ট কয়টা আছে? তারপর ডাবল পাই 14, কেউ জানেন কয়টা আছে 3 পয়েন্টের পর? একজন ছিল রিপ্লাই করতো, উনি কি চলে গেছে? ইনফাইনাইট সামথিং। আচ্ছা, আপনি সৃজন সাহা, হ্যাঁ বলেন 3 পয়েন্ট। না না, বলতেছি কয়টা ডিজিট আছে এরকম 3 পয়েন্ট, আমি কয়টা বলতে আচ্ছা, পারবো? 3.1416। হ্যাঁ, এভাবে কয়টা আছে? ইনফাইনাইট পর্যন্ত যাবে সামথিং। ইনফাইনাইট পর্যন্ত যাবে? বা হচ্ছে অলমোস্ট 30 ট্রিলিয়ন বা সামথিং এরকম কিছু একটা হবে, তো 300 ট্রিলিয়ন বা। আচ্ছা না, উনি ঠিক বলছিল, ইনফিনিটি আসলে এটা শেষ হবে না। হুম। এখন শেষ হবে না, আমার র্যামে তো জায়গা নেই, আমার র্যাম তো শেষ হয়ে যাবে। ঠিক আছে, সেটাই। তাইলে আমি কয়টা পর্যন্ত স্টোর করতে পারবো? এটাই হচ্ছে আমি বলতেছি যে একটা ফ্লোটিং পয়েন্টের প্রিসিশন হচ্ছে আমি কয়টা স্টোর করতে পারি, আমি কতটুকু প্রিসাইজ। ঠিক আছে, এখন ফ্লোটিং পয়েন্ট অবশ্যই ইনফিনিটলি প্রিসাইজ না, ফাইনাইটলি প্রিসাইজ। এখন ধরেন আমি একটা করি, একটা লুপ চালাই, ফ্লোট নিব না, ডাবল নিই, ডাবল বড় সবসময় ডাবল দিবেন, ফ্লোট কখনো ম্যাটার করে না। 1.0, তো অ্যাজ লং অ্যাজ ডি ইজ গ্রেটার দেন 0, ডিতে 2 দিয়ে ভাগ দিব। ঠিক আছে, আমি একটা আরেকটা ভ্যারিয়েবল রাখি, কাউন্ট সি প্লাস প্লাস। এটা শেষ হলে দেখবো সি এর ভ্যালু কত। এখন বলেন একটা নাম্বারকে 2 দিয়ে ভাগ করলে কতক্ষণ ভাগ করলে 0 হবে? একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে থাকবেন, হ্যাঁ, মানে কয়বার এরকম ভাগ করতে পারবো? ভাগ করতে 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 লাস্টে 0 থাকবে। জিরো তো হওয়ার কথা না, ছোট হতে থাকবে খালি। হ্যাঁ, হওয়ার কথা না তো। আচ্ছা, আপনার শুনছেন জিনোস প্যারাডক্স? ধরেন যে আপনি করতেছেন, যে অনেকে তো আসেন শাটলে আসেন নতুন বাজার থেকে ইউআইও। তো নতুন বাজার থেকে ইউআইউর যে দূরত্ব, হ্যাঁ ওইটা পার করতে ফার্স্টে কী করতে হয়? ইউআইউ থেকে নতুন বাজারের দূরত্বের অর্ধেক পার করতে হয়, তাই না? তারপর অর্ধেক পার করার পর বাকি যে দূরত্ব আছে ওইটার অর্ধেক পার করতে হয়। তারপর লেফট যতটুকু আছে ওইটার অর্ধেক পার করতে হয়। তা আমি যদি সবসময় এইভাবে অর্ধেক দূরত্ব পার করতে থাকি, তাহলে আমি কোনো সময় ইউআইতে পৌঁছাতে পারবো? ম্যাথমেটিক্যালি পারবো নাকি? কারণ কোনো সংখ্যারে হাফ করতে করতে তো কোনো সময় 0 পাবো না, কিছু না কিছু তো থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার জিনোস প্যারাডক্স। যাই হোক, এটা অফ টপিক। তো এটা যদি রান করি তাহলে আমাদের ম্যাথমেটিক্যালি তো এই লুপ কখনো শেষ হয়ে যাওয়ার কথা না, কিন্তু শেষ হবে, কারণ হচ্ছে আমার র্যাম হচ্ছে ফাইনাইট। একটা টাইমে সিপিইউ আর ওই যে 0 আর ওই ছোটো সংখ্যার মধ্যে আর ডিফারেন্সিয়েট করতে পারবে না, তো এটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, মানে এই যে 1075 বার ভাগ করার পর আর পারেনি। ঠিক আছে, কিন্তু হচ্ছে আমাদের সিপিতে এত প্রিসিশনের দরকার হয় না। আমার হচ্ছে নর্মাল প্রবলেমে 10⁻6 অ্যারাউন্ড হচ্ছে 10⁻6 অ্যারাউন্ড প্রিসিশন হইলেই হয়, এর চেয়ে পরের ডিজিটগুলো ম্যাচ না করলেও চলে। মানে প্রবলেমে বলে যে ডেসিমালের পরে 6টা ডিজিট প্রিন্ট করেন, এরকম করে বলে। তো সেই জন্য আমার তো 10,075 বার লুপ করার দরকার নেই, আমি আরও কম বার লুপ করেই ওই প্রিসিশন পর্যন্ত পৌঁছাতে পারি। তো কি করতে পারি, ওইটা চেক করার জন্য আমরা চেক করবো যে ডি ইজ গ্রেটার দ্যান 1e-9। এটা হচ্ছে সিতে এভাবে আর কি 10 ইনভার্স লেখে। ঠিক আছে, ই মানে হচ্ছে 10,
মানে এটা বেসিক্যালি এরকম, ঠিক আছে? এটা ছোট করে এভাবে লেখে 1E9। তো এই লাইনটা কি বুঝতে পারছি? এটা দেখেন রান করি তো কয়বার হয়, 30 বার। 30 বারই আমার প্রিসিশন, এতবার লুপ করা লাগে না। বুঝতে পারছি? মানে আমি হচ্ছে দশমিকের পর 9 ঘর নিচ্ছি, 9 ঘরের বেশি পরে আমার প্রিসিশন লাগবে না, ওই ডিজিটগুলো আমার কাছে ম্যাটার করে না। 6ও নিতে পারি, 6 নিতে আরও কম আসবে। বুঝতে পারছি? তো ফ্লোটিং পয়েন্টে এই ধরনের যদি আপনি চেক না করেন তাহলে টাইম কমপ্লেক্সিটি টি লেখার পসিবিলিটিস আছে, ঠিক আছে? 10,075 অনেক বেশি কম্পেয়ার টু 30। তো এটা খেয়াল রাখবো, ঠিক আছে? যে বেশি জিরোর সাথে কম্পেয়ার করবো না ফ্লোটিং পয়েন্ট, অলওয়েজ 10 ইনভার্স 9 বা 6 যা লাগে ওইগুলোর সাথে কম্পেয়ার করবো। আচ্ছা, এর জন্য আপনাদের আলাদা ক্লাস আছে, তাও আমি জাস্ট বেসিকলি নর্মাল একটা অ্যারে দেখাই। অ্যারে অফ 10 নাম্বারস, কাউন্ট অ্যারে 0। আউটপুট কত বলেন? কত দিবে আউটপুট? 0? গার্বেজ ভ্যালু আছে কথা না? হ্যাঁ, এই যে গার্বেজ ভ্যালু দিছে। নর্মালি এত লাকি হই না আমরা, মাঝে মধ্যে 0 দিয়ে ফেলে, পরে বোঝানো যায় না এখানে গার্বেজ ভ্যালু দেওয়া যেত, কিন্তু আসলে গার্বেজ ভ্যালু দিছে। তো এটা যদি গার্বেজ না চাই তাহলে এভাবে 0 লেখা লাগে, তাহলে সব 0 করে দেয়, ঠিক আছে? এখন বলেন এখানে তুমি 11 দিই তাহলে কি হবে? গার্বেজ ভ্যালু। সাব্বাস, 11 ভ্যালু দিবে। হ্যাঁ, এখন এটা কি একটা এরর হওয়ার কথা না? এটা এরর হলো না কেন? কারণ হচ্ছে ও অ্যারে অলরেডি একটা স্পেস অলরেডি অ্যালোকেট করে রাখছে, সেখানকার ভ্যালু তো কিছু একটা বসাইতে হবে, না, এর জন্য দিয়ে দিছে। যেই মেমোরির ভ্যালুটা দিল ওইটা তো আমি অ্যালোকেট করি নাই, আমি তো 10টা অ্যালোকেট করছিলাম, ও হ্যাঁ, ঠিক আছে? এই জন্যই হচ্ছে সি আর C++ একটু ডেঞ্জারাস, এসব করতে দেয় দেখে। কিন্তু এসব করলে তো সিপিতে রং অ্যান্সার দিবে, এই ভ্যালু ইউজ করলেই হবে না তো। তো এইগুলার থেকে বাঁচার জন্য আপনাদের আরেকটা ক্লাস আছে STL এর উপর। STL বানান ভুল লিখছি, STL স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি। তো যেখানে এই ধরনের ভুল করতে দিবে না। প্লাস আমার নেক্সট ক্লাস হচ্ছে ডিবাগিংয়ের উপর। ডিবাগিংয়ে দেখাবো যে কীভাবে আরও C++-এর যেসব এরর হইতে পারে, মানে একটা ল্যাঙ্গুয়েজ লেভেলে এরর হইতে পারে, যেগুলো অন্য ল্যাঙ্গুয়েজে হইতো না হয়তো, কিন্তু আমার C++ ইউজ করতে বাধ্য আমি, তাই ওই এররগুলো না হয় তাহলে সেজন্য আমরা কিছু গার্ড রেল দিব কম্পাইলারকে, যেগুলো নেক্সট ক্লাসে, আপাতত না। তো আপাতত এই এররটা ফিক্স করার কোনো ওয়ে নেই এটা, স্যাডলি, ঠিক আছে? অ্যারে হচ্ছে 2D অ্যারে, 2D অ্যারে হচ্ছে 2x3, 2x4, 2D অ্যারে পসিবল, 0 2 যে সব গার্বেজ দিবে। আচ্ছা, এগুলো তো আপনারা পারেন, আসলে এগুলো দেখানোর কিছু নেই। এখন ফাংশনসও পারার কথা। ফাংশন হচ্ছে সাপোজ একটা স্নিপেট অফ কোড আমার বারবার ইউজ করা লাগতেছে, কি বারবার ইউজ করা লাগতে পারে? কি বারবার ইউজ করা লাগতে পারে? একটা আসলে ভ্যালিড এক্সাম্পল দিই এবার। ধরেন যে কোড প্রসেসের প্রবলেমে থাকে, টেস্ট কেস থাকে, যে ফার্স্টে একটা টেস্ট কেস দেয় টি ইকুয়াল সামথিং, যে 50টা টেস্ট কেস দিবে, তো 50 বার ইনপুটের টেস্ট কেস দেয়। তো আমরা নর্মালি করি কি, একটা লিখি, সলভ ফাংশন লিখি, ঠিক আছে? সলভ ফাংশন, ধরেন যে প্রবলেমটা হচ্ছে দুইটা সংখ্যা যোগফল a b + b, এটা হচ্ছে আমার সলভ, এটা হচ্ছে সলিউশনটা, বাট টেস্ট কেস থাকতে পারে। তো আমরা মেইন ফাংশনে গিয়ে কী করি, টেস্ট কেস নেই, যে টি ইকুয়ালস না c in t, তারপর while না for int টেস্ট কেস নাম্বার 1, টেস্ট কেস less than or equals to t, c++, সলভ।
এটা হচ্ছে বেসিক টেমপ্লেট আর কি, আমাদের এরকম থাকে বেশিরভাগ সলিউশন। ঠিক আছে, তো সলভ একটা ফাংশন, যে ফাংশনটা আমি কল দিতেছি এখানে যতবার টেস্ট কেস হয়। তো মাঝে মধ্যে হয় কি যে মনে করেন দুইটা প্ল্যাটফর্মে প্রবলেম সলভ করতেছি, ঠিক আছে, একটা হচ্ছে কোড ফোর্সেসে মাঝে মধ্যে করি, আর মাঝে মধ্যে আর কোথায় করতে পারি, ধরেন ইউভিএ। তো ইউভিএর প্রবলেমগুলোতে টেস্ট কেস থাকে না, মানে অনেকগুলো থাকে, অনেকগুলো থাকে না। তো ধরলাম একটাতে করলাম যে থাকে না, থাকার সময় কোডটা এডিট করে এই লাইনটা ডিলিট করে দিয়েছিলাম আর কি, এগুলো ডিলিট করে কমেন্ট আউট করে দিয়েছিলাম। পরে কোড প্রসেস করার সময় আর মনে নাই যে আচ্ছা আমি তো টেস্ট কেস লাগতো, পরে আবার এডি সাবমিট করে দিই, পরে রং অ্যান্সার ফার্স্ট টেস্ট কেসে রং হলে সমস্যা নেই, মাইনাস দেয় না ফর্চুনেটলি। আচ্ছা, আরেকটা ফান জিনিস দেখে, ধরেন যে সবাই তো আইসিএস করছি মনে হয়, রিকারশন নিয়ে আইডিয়া আছে সবার বা কারো? রিকারশন, আচ্ছা, রিকারশন মানে আপনি জানেন যে এমন একটা ফাংশন যেটা আবার নিজেকেই কল করে, তাই না? আচ্ছা, ধরে নিজেকে যদি কল করে, তাহলে ইন্ট এ ইকুয়াল সি ইন এ ইফ এ ইকুয়াল 0, দেন কিছু করবো না, রিটার্ন 0, ঠিক আছে। আদারওয়াইজ কী করবো, এ প্রিন্ট করবো, আর একটা স্পেস প্রিন্ট করবো। এটা কী করে? এটা করে হচ্ছে 0 হলে প্রিন্ট করে না। এখন আমি যদি এখানে মেইন, এটা কি কম্পাইল হবে? কি মনে হয় এটা কি করে? না, কারণ হচ্ছে মেইনের পরে আরেকটা মেইন আসছে এর জন্য। বলেন একজন করে বলেন। হ্যাঁ, আচ্ছা, একজন বলছেন যে এটা হবে না, আচ্ছা আরেকজন? হবে না, মেইন তো মাল্টিপল মেইন তো থাকতে পারে না। সেটাই আমি এখানে কল করতেছি মেইন, ঠিক আছে, মেইন কল করছি কিন্তু ডিফাইন করিনি। না আমি বলতেছি না হবে, মেইন ফাংশন একটু কল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, কি হবে? আচ্ছা, রান করলাম, তাহলে দেখি কি হয়। রান করলাম, এখন তাহলে বুঝা যাচ্ছে ইনপুট চাচ্ছে, তো ইনপুট দেই কিছু 1 2 3 4 5 6 7, তারপর একটা 0 দেওয়া লাগবে এখানে। কি হলো এটা? ডিসেন্ডিং করছে। হ্যাঁ, কিন্তু এখন বুঝতে পারছেন কেন করছে? আচ্ছা, কিন্তু এখানে একটা করে বাড়লো কিভাবে, মানে সি নিতেই আছে কেন ওকে নিয়ে বারবার? আচ্ছা, আমরা লাইন বাই লাইন যাই। ফার্স্টে আমার একটা ইনপুট নিল। ও আচ্ছা, বুঝতে পারছি এখন। এটা হচ্ছে ইফ মানে সি নিছে 0 নিছে, 0 নেওয়ার পর আবার মেইনে চলে গেছে, মেইনে যাওয়ার পর আবার সে প্রথম লাইনে চলে গেছে, দেন আবার পর ইনপুট নিছে, দেন আবার চেক করছে কন্ডিশন। আচ্ছা, হ্যাঁ, এখন বুঝতে পারছেন এই লাইনটা কেন ইম্পর্টেন্ট? হ্যাঁ, না হলে তো কখনো শেষই হবে না, সব সময় মেইনকে কল দিতে থাকবে। এর জন্য এটারে বলা হচ্ছে বেস কেস রিকারশন। আপনার রিকারশনের ক্লাস আছে আলাদা, বাট এটা হচ্ছে একটা টেস্ট দেওয়া আর কি। তো যদি আপনাকে বলে যে টেক n নাম্বারস অ্যাজ ইনপুট অ্যান্ড প্রিন্ট দ্যাম ইন রিভার্স, তো রিভার্সে প্রিন্ট করার জন্য অ্যারেও নেওয়া লাগে না, দেখছেন, জাস্ট রিকার্সিভলি করা যায় উইদাউট ইউজিং অ্যারে। এই হচ্ছে ফাংশন, আর কি বলবো। আচ্ছা, সি প্লাস প্লাসে ফাংশনের একটা আছে, প্রপার্টি আছে যেটা সিতে নাই। ধরেন একটা ফাংশন নিলাম যে অ্যাড,
ঠিক আছে, অ্যাড কি করে, দুইটা নাম্বার নেয়, রিটার্ন করে হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি রিটার্ন করে। আমি দুইটা ইনপুট নিব, অ্যাড দেম টুগেদার। এখন এটা তো ইন্টারেস্টিং কিছু না। সি প্লাস প্লাসে করা যায় কি, এখানে ডিফল্ট ভ্যালু দেওয়া যায়। ডিফল্ট ভ্যালু মানে হচ্ছে যে যদি বি না দেয়, আমাকে বি ছাড়া কল করে, তাহলে কি করব? এটা কিন্তু সিতে নট অ্যালাউড, ঠিক আছে। একটা এখন ইনপুট চাচ্ছে, 1 দিছে, কারণ আমি ওরে বি দেইনি। এখন বি ডিফল্ট ভ্যালু 0, এ প্লাস বি ইকুয়ালস 1, ঠিক আছে। এটা কাজে লাগে হচ্ছে আরও অ্যাডভান্স ফাংশনে লাগে। ধরেন আপনারা যখন গ্রাফ পড়বেন, ডিএফএস বিএফএস করা লাগে, তখন এখানে এতগুলো আর্গুমেন্ট থাকে যে কয়েকটা ডিফল্ট ভ্যালু দিলে আমার এটি ইউজ করতে সুবিধা হয় আর কি, এই আর কি। এটা কি জানা রাখলাম, ডিফল্ট ভ্যালু দেওয়া যায়। তা আজকে যা যা ভাবছিলাম সবই তো কভার করলাম। তো বলেন আপনারা যে কোনো কিছুতে কি কোশ্চেন থাকলে বলেন, কোনো কিছুতে ভাই বলেন। আগের কোডটাতে নাম্বারগুলো ডিসেন্ডিং অর্ডারে প্রিন্ট কিভাবে হলো? অবশ্যই। আচ্ছা, আবার ইনপুটটা দেই, 1 2 3 4 5 6 7 0। আচ্ছা, ইনিশিয়ালি আমার প্রোগ্রাম স্টার্ট হওয়ার পর আমি এই লাইনে আসি, ঠিক আছে। এখন এ ইনপুট নিছে, এ ইনপুট আমি দিছি হচ্ছে 1। এখন তার মানে এই কন্ডিশনটা ফলস হবে, স্কিপ করবে, স্কিপ করে আবার মেইন কল দিবে। আবার মেইন কল করলে কি হবে, আবার জাম্প করে এখানে যাবে না, হ্যাঁ, তখন ইনপুট নেবে 2 ইনপুট নেওয়ার পর আবার এটা ফলস হবে। তো এটা চলতে থাকবে যতক্ষণ না এই 0-তে পৌঁছায়। লাস্টের 0-তে পৌঁছানোর পর এই কন্ডিশনটা ট্রু হবে, ওই ফাংশনটা রিটার্ন করবে। দাঁড়ান, এই কনসেপ্টটা বোঝানোর জন্য একটু করি। এটা হচ্ছে ধরেন হচ্ছে আমার এটা হচ্ছে, এটারে বলে হচ্ছে একটা স্ট্যাক ফ্রেম। স্ট্যাক ফ্রেম হচ্ছে আপনার সিপিইউ মেমোরিতে একটা পোর্শন অফ মেমোরি, যেটা আপনার প্রোগ্রামের জন্য অ্যালোকেট করা, ঠিক আছে। তো ওই মেমোরির মধ্যেও আরেকটা পার্ট আছে, ওটা হচ্ছে একটা ফাংশনের জন্য অ্যালোকেট করা। তো ধরলাম ওই আমার প্রোগ্রামের মেইন ফাংশনের জন্য অ্যালোকেটেড স্পেস হচ্ছে এটা, এই স্ট্যাক ফ্রেমটা, ঠিক আছে। কারণ এই পুরো মেমোরির স্ট্যাক ফ্রেম যখন হচ্ছে আমি আবার আরেকটা মেইন কল দিতেছি, তখন হচ্ছে কি আরেকটা স্ট্যাক ফ্রেম খুলতেছে, ডুপ্লিকেট। তখন এই স্ট্যাক ফ্রেমে আবার নতুন করে পুরোটা শুরু হচ্ছে। তার মানে এখানে যদি এ ইকুয়ালস, আমি কত নিয়েছিলাম 1, এ ইকুয়ালস 1 হয়, তাহলে এই স্ট্যাক ফ্রেমে এ ইকুয়ালস 2 হবে। আবার এখানে হবে এ ইকুয়ালস 3। এইভাবে এভাবে এভাবে যাইতে যেতে 7 পর্যন্ত যাবে। 7 পর্যন্ত যাওয়ার পর যখন এ ইকুয়ালস 0 হয়ে যাবে, তখন এই স্ট্যাক ফ্রেমটা করবে কি, ওই ইফের ভিতর ঢোকার পর রিটার্ন করবে, ঠিক আছে। এই স্ট্যাক ফ্রেম থেকে নতুন একটা স্ট্যাক ফ্রেম তৈরি হবে না। তো এটা রিটার্ন করে এর আগেরটাতে যাবে। এর আগেরটাতে যাওয়া মানে আমি তখন এই লাইনে আসি 14। তো এই লাইনে আসার পর আমি আমার স্ট্যাক ফ্রেমের এটা প্রিন্ট করব। আমার স্ট্যাক ফ্রেমে এর ভ্যালু কত, 7 প্রিন্ট করার পর আমার স্ট্যাক ফ্রেম ডান। তারপর প্রিভিয়াস স্ট্যাক ফ্রেমে যাব। বুঝতে পারছি কেন তাহলে উল্টা প্রিন্ট করলো, 7 তারপর 6 তারপর 5 তারপর 4, এভাবে উল্টা যাইতেছে 1। বুঝছেন? জি ভাই। আরও ডিটেলসে পড়াবে রিকার্শন ক্লাসে। আচ্ছা, আবারও দেখেন টপিকগুলো, কোনোটা কি আবার রিক্যাপ করবো বা কোনোটা নিয়ে কোশ্চেন আছে আচ্ছা, কিনা? এখানে হচ্ছে আরেকটা হচ্ছে দেখেছিলেন যে একটা বাইনারিতে মাইনাস করার ক্ষেত্রে 1 মাইনাস করলে সেটা কি মানে প্রত্যেকটা করে 1 মাইনাস হয়, সেখানে ভ্যালুটা চেঞ্জ কি হয়? আমি 1 মাইনাস করছি বাইনারিতে, মাইনাস করে নিতে 1 প্লাস করছিলাম। আচ্ছা, প্লাস করলেন, ওকে। হ্যাঁ, ওটা আনসাইন্ড র্যাপিং ছিল। যে মনে করি যে আমার রেজিস্টারের সাইজ 4 বিট, এখন 4 বিট ম্যাক্সিমাম নাম্বার এত, আমি যদি 1 যোগ করি
তাহলে খাতা কলমে আমরা যোগ বিয়োগ যেভাবে করি এভাবে এক্স্যাক্টলি 0 1 ক্যারি হবে, 0 0 0। এখন এর পরের ক্যারি 1টা রাখার জায়গা নেই, তো আমার রেজাল্ট হবে এটা 0। ওকে, এটাই। আচ্ছা এখানে ক্যারির জায়গা না হচ্ছে বি এর ভ্যালু কত? এখানে বি এখানে ও আছে, বি তো কোনো এখানে কেন ভ্যালু না, পড়লো বি না? একটা নোটেশন, যেটা একটা বাইনারি নাম্বার। আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ, কারণ কারণ সি বুঝবে কিভাবে, ডিফারেন্সিয়েট করবে কিভাবে? আপনি কি একটা নর্মাল নাম্বার বুঝাচ্ছিলেন নাকি একটা বাইনারি নাম্বার? আরও প্রিফিক্স আছে, অক্টালের জন্য আছে, অক্টালের জন্য হচ্ছে 0x না, এটা হেক্সার জন্য মনে করি 0 দিয়ে শুরু করলেই মনে হয়। অক্টালের একটা ভ্যালু কি? অক্টালের ভ্যালু হচ্ছে 10, দেখি কত আসে। অক্টালের 10 মানে হচ্ছে ডেসিমালের 8 হওয়ার কথা, এই যে 8, শুধু 0 দিয়ে স্টার্ট হলে ওটা অক্টাল নাম্বার। যদি x দিয়ে 0x দিয়ে শুরু হয় এটা হেক্সা, তাহলে এর ভ্যালু হবে হচ্ছে 10। ঠিক আছে, আচ্ছা বলেন আর কেউ কোনো কোয়েশ্চেন? বুঝতে পারছি। ভাইয়া নাম্বারের পরে এল দেওয়ার জিনিসটা আমি বুঝি না। হ্যাঁ, এল তো নাম্বার বেসিক্যালি মনে রাখবেন, নাম্বারের পর সবসময় এল দিবেন, কারণ যদি এল না দিই ওইটা 32 বিট একটা নাম্বার বোঝায়। যেমন ইন্ট n ইকুয়ালস 120, 120 আসলে একটা 32 বিট নাম্বার। তো আমি যদি এল দিই তাহলে এটাকে কম্পাইলার 64 বিট একটা ইন্টিজার হিসেবে ট্রিট করে। ঠিক আছে, তো আমরা সবসময় সেফ থাকার জন্য এটা এল দিব, এল ক্যাপিটাল না স্মলও দেওয়া যায়, সবসময় এই কাজটা করবো। ঠিক আছে, সবসময় এল ইউজ করবো ইন্টিজার আর লং লং দুইটাতেই ইউজ হবে দুইটাতেই। নাকি জাস্ট লং লং যদি ডেটা টাইপ হয় তাহলে এলএল ইউজ করবো নাকি ইন্টিজারও এলএল? ও আচ্ছা, আমি তো বলতেছি সবসময় লং লং ইউজ করতে। দেখেন আমি যে এখানে ইন্টিজার মানে কিন্তু লং লং, আমি বলতেছি ইন্টিজার ইউজ করা বাদই দিয়ে দিতে, কোনো রিজন নেই ইন্টিজার ইউজ করার, কারণ আমাদের সিপিইউ 64 বিট। স্পেসের কারণে কোনো সমস্যা হবে পরে? না না না, স্পেস যে স্পেসের কারণে যখন সমস্যা হবে তখন আপনি এমন লেভেলে পৌঁছে গেছেন যখন আপনি নিজেই বুঝবেন যে স্পেসের কারণে সমস্যা হবে। আপাতত স্পেসের কারণে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ঠিক আছে। আর ডিফাইন আর ইউজিং এর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে যে ইউজিং হচ্ছে সি প্লাস প্লাসের ফিচার, ইউজিং ইন্ট অ্যাজ লং লং এমন কিছু না, সিনট্যাক্সটা কাজ করে কিনা, উল্টা লিখছি তাই না? নেস্টেড আইটেমস, ও আচ্ছা ইন্ট অলরেডি ডিফাইন্ড, এল দেওয়া লাগবে তাহলে। আচ্ছা মেইন কি সমস্যা? ও সেমিকলন দিই। হ্যাঁ, ইউজিং এর এর মধ্যে ডিফারেন্স হচ্ছে যে ডিফাইন হচ্ছে আমি যেটা বলছি ওইটাই করে, ওইটা হচ্ছে টেক্সট রিপ্লেস করে, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ঠিক আছে, আপনার যদি এটা ভালো লাগে আপনি এটা ইউজ করতে পারেন, কোনো নেই ডিফারেন্স, মানে আমাদের সিপির জন্য কোনো ডিফারেন্স নেই, সেম জিনিস। ঠিক আছে, আর যদি আপনাদের কোনো প্রবলেম, ওই যে প্রবলেম সেট দিচ্ছে যে ওটার মধ্যে কোনো প্রবলেম নিয়ে কথা বলতে চান ওইটাও বলতে পারেন। আমি হচ্ছে ফ্লোট গ্রুপ, আমার নাম না, মানে আমার গ্রুপের নাম ফ্লোট। তো ফ্লোটের কেউ যদি কোনো প্রবলেম থাকে বলতে পারেন। ভাই নাম্বার 6টা কিভাবে কাজ করে? আর ফার্স্টটাই ও আচ্ছা হ্যাঁ, ফার্স্টটাই হচ্ছে, আচ্ছা আমি বলি, মানে কম্পিউটার প্রসেস করে কিভাবে, হ্যাঁ, যার কারণে ফাস্ট হয়? ও যার কারণে ফার্স্ট হয়, এটা আসলে একটা ইন্টারেস্টিং কথা বলছেন। এটা আমি এই প্রথম ভাবলাম কেন ফার্স্ট হয়। আসলে ফার্স্ট হওয়ার তো কোনো রিজন নেই। আচ্ছা আচ্ছা, একটা আমি ভাবতে পারি, একটা অ্যান্সার দিতে পারি, ওটা হচ্ছে, আচ্ছা আমি দেখাই। আমি হচ্ছে স্ক্যানএফের সোর্স কোড তো কেউ দেখেন নাই তাই না? স্ক্যানএফের আসলে লিখছে যে ওই সোর্স কোডটা আমি দেখছিলাম, স্ক্যানএফের দেখছিলাম, প্রিন্টএফের দেখছিলাম। তো স্ক্যানএফে তো এভাবে লেখেন না আপনারা, অ্যান্ড দি, ঠিক আছে। এখন স্ক্যানএফের কোডটা এই যে এই স্ট্রিংটা লুপ করে, ঠিক আছে। লুপ করার পর খুঁজে %d কই আছে,
%d যদি থাকে একটা আপনার থাকে ইফেলস কন্ডিশন থাকে যে ইফ %d তাহলে এটা করো, ইফ %f তাহলে এটা করো, ঠিক আছে, ইফ সামথিং এলস তাহলে সামথিং এলস করো। এইভাবে অনেকগুলো ব্রাঞ্চ আছে এই পুরো স্ক্যানএফের কোডটাতে, বিভিন্ন অনেকগুলো কেসের জন্য অনেকগুলো ব্রাঞ্চ, ঠিক আছে। এখন আপনারা তো অনেক জুনিয়র ব্যাচের, তো করেন নাই কম্পিউটার আর্কিটেকচার কোর্স করার সময় দেখবেন যে আমাদের সিপিইউ করে কি অনেকগুলো কাজ একসাথে করার জন্য অনেক এফিশিয়েন্টলি করতে পারে যদি ওদের মধ্যে ডিপেন্ডেন্সি না থাকে। তার মানে প্যারালালি ওই যে এখন তো আমার পিসিতে আছে হচ্ছে 12টা কোর আছে, ঠিক আছে, 12টা কোর একসাথে কাজ করতে পারে, মানে চাইলে সিপিইউ 12টা ইনস্ট্রাকশন একসাথে এক্সিকিউট করতে পারে অ্যাট এ টাইম। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে ইফেলস ব্রাঞ্চ হইলে হয় কি যে মনে করেন ইফ এখানে একটা ব্রাঞ্চ আছে আর এলস ইফ আরেকটা আছে, এবার ডটের অনেকগুলো ব্রাঞ্চ আছে, লাস্টে একটা এলস আছে। তো সিপিইউতে একটা মেকানিজম আছে যেটা হচ্ছে ব্রাঞ্চ প্রেডিকশন করে কি যে প্রেডিক্ট করার চেষ্টা করে যে কোডটা কোন ব্রাঞ্চে যাবে, ঠিক আছে। কিন্তু বুঝাই যাচ্ছে সবসময় তো ব্রাঞ্চ প্রেডিকশন হবে না, অ্যাকুরেট হবে না, মাঝে মধ্যে হবে কি ভুল ব্রাঞ্চে চলে যাবে। ভুল ব্রাঞ্চে গেলে হয় কি সিপিইউ একটা হিট খাওয়ার পর একটু ওর এফিসিয়েন্সি কমে যায় ওই হিটটা খাওয়ার জন্য, কারণ ভুল প্রেডিক্ট করছে, তাই ওর একটু ব্যাক ট্র্যাক করা লাগে, কয়েকটা ইনস্ট্রাকশন ব্যাক ট্র্যাক করা লাগে, কারণ ভুল পথে চলে গেছিলো ইনিশিয়ালি। তো এটা হচ্ছে স্ক্যানএফের অসুবিধা। স্ক্যানএফ যেহেতু অনেকগুলো ইফেলস ইউজ করে, তো সিইন করে কি, সিইন যখন আপনি বলছেন এ নিতে চাই, এখন এর টাইপটা কিন্তু সিইন এর আগেই জানে। এই যে আমার কিন্তু টাইপ এরকম স্ক্যানএফের মতো %d লেখা লাগে না, কারণ কম্পাইলার অলরেডি জানে যে এ একটা ইন্টিজার, তো অলরেডি জানে যে ইন্টিজারকে কীভাবে ইনপুট নেওয়া লাগে, এখানে কোনো ইফেলস নাই। মানে এই কোডটা সরাসরি স্ক্যানএফের যে ইন্ট ব্রাঞ্চ, ওই ব্রাঞ্চটা সরাসরি এখানে লিখে দিবে উইদাউট এনি কন্ডিশনস, ঠিক আছে। এজন্য আমি আর কি একটা দিলাম, এক্সপ্লেনেশন দিলাম। আমি আসলে জানি না যে এক্স্যাক্টলি কী, বাট এটা একটা ভ্যালিড কারণ হতে পারে, কারণ কোনো ব্রাঞ্চ নেই। আপনাদের একটা ক্লাস আছে বাইনারি সার্চ, যেটা আমি নিব না, কিন্তু আপনাদের যে টিপিক্যালি বাইনারি সার্চ যেটা ইমপ্লিমেন্টেশন দেখায়, ওখানে দেখবেন 3টা ভ্যারিয়েবল আছে, একটা লেফট, একটা রাইট, একটা মিড, ঠিক আছে। ওইখানে এরকম একটা কন্ডিশন আছে, ইফ লেফট বা কি বলে মিড লেস দেন সামথিং, তাহলে এখানে যাও, এলস এখানে যাও, তারপর এলসিফ আর এরকম এলস, ঠিক আছে। তো ওই বাইনারি সার্চে এরকম ব্রাঞ্চ আছে, কিন্তু এই আরেকটা বাইনারি সার্চের ইমপ্লিমেন্টেশনে যেটা হচ্ছে ব্রাঞ্চলেস, যেটা হচ্ছে আমি ইউজ করি, কারণ ব্রাঞ্চলেস সবসময় মোস্ট অফ দ্য টাইম ব্রাঞ্চফুল প্রোগ্রামিংয়ের চেয়ে ফাস্টার, কারণ ওই যে সিপিইউ ব্রাঞ্চ প্রেডিকশন করা লাগে না, ঠিক আছে। তো এটা যদি কেউ দেখতে চান, এখন তো দেখানো যাবে না, বাইনারি সার্চ করার পর একদিন দেখাবো না। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? স্ক্যানএফের সোর্স কোডটা দেখেন, বুঝছেন, একটা আছে, লাইব্রেরি আছে, মাজল stdlib, বানান ভুল লিখতে পারি, libc, আচ্ছা মাজল, হ্যাঁ। এখানে ওদের সোর্স কোডটা কই পাই? আমার ইন্টারনেট স্লো নাকি ওদের সার্ভার স্লো? এখানে নাই। এটা তো না, আমার ফোনে ডাউনলোড করা আছে জিপ ফাইলটা। যাক, আপনারা সার্চ করে নিন, এই যে মাজলের সোর্স কোডে প্রিন্টএফ, স্ক্যানএফ সবগুলোর সোর্স কোড আছে, ঠিক আছে। এমনি মজার জন্য বইটা লাভ নেই। আচ্ছা, বলেন, আর কোশ্চেন থাকলে বলেন। আর ভাই অ্যারেতে আমরা হচ্ছে অ্যারে 10 পর্যন্ত হচ্ছে
নেওয়ার পরেও অ্যারে যখন 11 কল করলাম তখন ইরোর কেন আসলো না? হ্যাঁ, এরর কাজ করলো না কারণ সিতে ওই গার্ডটা নাই, ওই গার্ডটা নাই যে বুঝতে পারবে যে এটার সাইজ কত। মানে সিতে এটা হচ্ছে সিতে যেহেতু অ্যারে এরকম, তাই সি প্লাস প্লাসের অল্টারনেটিভ আপনারা ওই অ্যারে কোনো সময় ইউজ করবেন না। যে বললাম এসটিএল পড়াবে, এসটিএল পড়ার পর আপনারা ভেক্টর ইউজ করবেন, ভেক্টর আপনাকে এরর দিবে যে এটা আসলে ঠিক করিনি আমি, এখানে দিবে না, আমি যতটুকু আমার দিবে না, কিন্তু দেওয়ানো যায় চাইলে আর কি। এই যে আচ্ছা দিছে, হ্যাঁ এই যে দিস সাইজ ডাজন্ট ম্যাচ, ঠিক আছে, এটা আপনারা এসটিএলে করবেন, ওই রেগুলার অ্যারে কোনো সময় ইউজ করা লাগবে না। গার্বেজ ভ্যালু দেওয়ার কথা না অ্যারেতে? হ্যাঁ গার্বেজ দিছিল, ফার্স্ট যখন করছিলাম গার্বেজ দিছিল। আচ্ছা বি হবে এটা, হ্যাঁ এই যে গার্বেজ। ভাইয়া বিটওয়াইজ এর কি কোনো ডিটেল ক্লাস হবে আমাদের? না হবে না, কারণ হচ্ছে বিটওয়াইজ একটু অ্যাডভান্স টপিক, ওইগুলোর প্রবলেমে আপনার পুষেতে একটু সময় লাগবে, কিন্তু বিটওয়াইজের হওয়ার কথা না, না হবে না। আর এতটুকুই বোঝা লাগবে বিটওয়াইজ, আমি যতটুকু বললাম বিটওয়াইজ এত আপনাদের লেভেলে আসবে না। তো এই আর কি, আপনাদের এই বয়লার প্লেট এতটুকু ইউজ করবেন সবসময়, লং আর এন্ডেল ইউজ করা যাবে না, আর ফাস্ট আই ওটা লিখি নেই, এই ফাস্ট আই এতটুকু থাকে। ইন্ডেল কেন ইউজ করা যাবে না? এন্ডেল ইউজ করা যাবে না কারণ হচ্ছে এন্ডেল, ডিটেলসে বলি তাহলে, ডিটেলস হচ্ছে যে ইনপুট আউটপুট হচ্ছে কম্পিউটারে বাফার্ড হয়, বাফার মানে হচ্ছে একটা বাফার রাখে ওরা, ওই বাফারটা ফুল হওয়ার পর ওই আউটপুটটা দেখায়। তো এন্ডেল দিলে হয় কি, যে বাফারটা ফুল না হইলেও ফ্লাশ করে দেয়, মানে আউটপুটটা দিয়ে দেয়। তো এই ফ্লাশ করতে একটা টাইম লাগে, ঠিক আছে। তো এই টাইমটার জন্য যখন আপনার বড় আউটপুট 10⁵, 6, তখন এতবার ফ্লাশ করার দরকার নেই। মনে করেন 10⁵টা লাইন প্রিন্ট করব, তো প্রত্যেক লাইন প্রিন্ট করার পরে যদি ফ্লাশ করি তাহলে তো অনেক টাইম চলে গেল না, আর ওইটা আপনার অ্যাকসেপ্টেড হইতে কোনো ইফেক্ট ফেলে না যে ফ্লাশ করলাম নাকি করলাম না। তাই অলওয়েজ আমরা এনএল দিব, নিউ লাইন ম্যানুয়ালি দিব, এন্ডেল দিব না।
এন্ডেল শুধুমাত্র লাগবে ইন্টারেক্টিভ প্রবলেমে। কোড ফোর্সেসে মাঝে মধ্যে ইন্টারেক্টিভ প্রবলেম দেয়, খুবই রেয়ারলি। ওইটাও আস্তে আস্তে যখন লাগবে তখন বুঝে যাবেন। ইন্টারেক্টিভ প্রবলেম বলতে ইন্টারেক্টিভ প্রবলেম বলতে প্রোগ্রামটা এমনভাবে লিখতে হয় যে সার্ভার তো নর্মাল প্রবলেমে কী হয়, পুরা টেস্ট কেসটাই মানে ইনপুটটা একবারে দিয়ে দেয়, ঠিক আছে। কিন্তু ইন্টারেক্টিভ প্রবলেমে আপনার প্রোগ্রামটা একটু ইন্টারেক্টিভ, মানে একটা ইনপুট নেওয়ার পর প্রোগ্রাম একটা অ্যান্সার দেয়, ওই অ্যান্সারের উপর বেস করে সার্ভার আরেকটা ইনপুট দেয়, বুঝছেন, মানে একটু মানে কনভারসেশনের মতো ব্যাক অ্যান্ড ফোর্থ হয়। তো ব্যাক অ্যান্ড ফোর্থ করতে গেলে এন্ডেল যদি না দেন, মানে ফ্লাশ না করেন, তাহলে সার্ভার আসলে ওই আউটপুটটা পায় না, তাই জোর করে ফ্লাশ করা লাগে, এন্ডেল দেওয়া লাগে। আর কোশ্চেন নাই তাহলে? হ্যাঁ তাকিব ভাই, হ্যাঁ বলেন। হ্যাঁ আমরা তো সবে মাত্র, যদিও এখন এই পড়াশোনা বিষয়ক টপিক না, সেটা একটু বহির্ভূত টপিক, এখন কি করবো নাকি হ্যাঁ বলেন। পড়াশোনার জন্য? ও আচ্ছা ভাই, আমরা তো সবে মাত্র, আমরা তো না মানে আমি আর কি সবে মাত্র এসপিএল শেষ করলাম, DSA-1। তো ইচ্ছা তো অনেক কিছু করার, বাট হয়ে ওঠে না, বাট কিভাবে কি শুরু করবো সেটাও বুঝছি না, একটু সামহাউ গাইডলাইন টাইপের কিছু কথাবার্তা বলা যেতে পারে। আচ্ছা মিউট করেন একটু, ইকো শুনতেছি তো। আচ্ছা, গাইডলাইনটা হচ্ছে প্রতিদিন ডেইলি অ্যাটলিস্ট একটা প্রবলেম নিয়ে বসা, এটাই হচ্ছে গাইডলাইন, ঠিক আছে। কনসিস্টেন্সি ছাড়া আর কিছু না। এখন আমার হচ্ছে আমি কত 2 বছর প্লাস, আমি এখন 8 সেমিস্টারে। তো 8 সেমিস্টার 2 বছরে কয়দিন, 600-700 সামথিং। তো 700 সামথিং দিন যদি আপনি একটা করে প্রবলেমে বসেন, সলভ করতে বলতেছি না, একটা প্রবলেম নিয়ে বসেন, তাইলেও তো অ্যাটলিস্ট ওই অর্ধেকটা তো সলভ হবে, 365টা সলভ হবে 2 দিনে একটা। ওইটাই ম্যাটার করে, জাস্ট কন্টিনিউয়াসলি। কারণ মাঝখানে যদি অনেক দিন গ্যাপ হয়ে যায়, তাইলে আর কি হয় না আসলে, সব কিছু র্যামে থাকে না, মানুষ ভুলে যায় তাড়াতাড়ি। তো ডেইলি একটা প্রবলেম নিয়ে বসা, সলভ করা লাগবে না, অ্যাটলিস্ট পড়া আর কি একটা প্রবলেম, বাকিটা দেখা যাবে, এতটুকুই। আর হচ্ছে আপনারা তো আমাদেরকে চিনেন না, মানে যারা ক্লাস নিতেছি, মানে সিপি কমিউনিটি ছোট হইতে হইতে আমাদের কমিউনিকেশন একটু কমে গেছে। তা আমি যখন ফার্স্টে ঢুকছিলাম ভার্সিটিতে, তখন দেখি কোড প্রসেসে যাই, রেটিংস, আচ্ছা এখানে হবে না, এভাবে অর্গানাইজেশন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এই যে এটা। তো এই যে তারেক রহমান টিয়ার ভাই হচ্ছে আমার ফার্স্ট কন্টেস্ট নিয়েছিল, ঠিক আছে। নেওয়ার পর ফার্স্ট উনি ছিল, তারপরে সেকেন্ড কন্টেস্ট ছিল এই যে পাগল ভাই, ঠিক আছে। এই পাগল ভাই আসলে নাম হচ্ছে সাব্বির ভাই, ঠিক আছে। সাব্বির ভাই রিসেন্টলি গ্র্যাজুয়েট হয়েছে। তো ওনার সাথে আরও অনেকে ছিল, ওনারা ছিল, তারপরে ছিল জামি ভাই ছিল, তারপর আবির ভাই ছিল, মানে ওরা অনেক প্যাশনেট ছিল এই সিপি নিয়ে। তো আমাদেরকে কন্টেস্ট ডাকতো, কন্টেস্ট করাইতো, আমরা যাইতে দিতাম না, আমি অনেক কন্টেস্ট যাইতাম না, মাঝখানে একদমই যাইতাম না, ঠিক আছে। কিন্তু ওরা সবসময় যাইতো। তারপরে আইইউপিসি হইলে আমার নিয়ে যেত, এই যে ডুয়েটে যাইতো, দূরে যাইতো। কিন্তু আস্তে আস্তে ওরা হচ্ছে অলরেডি বেশিরভাগ সিনিয়ররাই আমার সিনিয়ররা সবাই গ্র্যাজুয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো হঠাৎ করে দেখতেছি কি যে আমরা এখন সিনিয়র হয়ে গেছি, অনেক তাড়াতাড়ি মনে হইতেছে সিনিয়র হয়ে গেছি, যদিও আমাদের রেটিং তেমন বাড়ে নাই, ঠিক আছে। ওনারা সবাই, উনি মনে হয় স্পেশালিস্ট পর্যন্ত গেছে দেখি, হ্যাঁ এই যে 1578, ঠিক আছে। একটা ছিল অমি ভাই, অমি ভাইটা দেখাই, এই যে আবির অমি, ঠিক আছে। উনি তো 1714।
ঠিক আছে, ওনাদের জন্য আর কি সিপি করা এই 2 বছর ধরে জাস্ট কমিউনিটির জন্য। তো আমরা আর কি চেষ্টা করতেছি ওই সিনিয়রের জায়গাটা হচ্ছে আপনাদের জন্য পূরণ করতে, কারণ ওরা না থাকলে তো আমরা সিপি করতাম না। ঠিক আছে, যতটুকু করছি ওদের জন্যই করছি, এখন আর কি চেষ্টা করতেছি যতটুকু আর একটু বাড়ানো যায়, কারণ ভার্সিটির অবস্থা মানে সিপির অবস্থা অনেক খারাপ। আরও রেটিং বাড়াইতে হবে, আমাদের পুশ করতে হবে। আমরা অ্যাক্টিভলি সিপি করি বলতে গেলে 3-4 জন, ঠিক আছে, সত্যি কথা যেটা। তো 3-4 জনের কমিউনিটিতে আরও পোলাপান বাড়লে তো ভালো না, সেটাই চেষ্টা করতেছি। তো আপনারা রেগুলার হন, একটা প্রবলেম নিয়ে প্রতিদিন বসেন, সলভ করা লাগবে না আবার বলতেছি, খালি বসলেই হবে। তো এতটুকুই অ্যাডভাইস। আর কেউ কিছু? তাহলে রেকর্ডিংটা স্টপ করে দিলাম।